ওকে, আসসালামু আলাইকুম। আমরা আবার সেশন 4 আমরা শুরু করতে যাচ্ছি কার্ডিওভাস্কুলার সিস্টেমের 5th ইয়ারে রিটেন এক্সামিনেশনের প্রিপারেশন হিসেবে। আমরা গত ক্লাসে প্যালপিটেশন সম্পর্কে কথা বলছিলাম। তো প্যালপিটেশনের মাঝখানে আমাদের বিদ্যুৎ বিভ্রাট থাকে, আমরা বন্ধ হয়ে গেছে। প্যালপিটেশন সিম্পলি যদি আমরা মনে করি তাহলে আবার রিপিট করি, এটা এই যে অ্যাওয়ারনেস অফ ওনস হার্টবিট। এটা স্লাইড শো করে দিলে ভালো হতো। স্লাইড শো করে দিচ্ছি। ওকে, মাঝে মাঝে থাকবো একজনে, যদি কিছু প্রবলেম হয় তাহলে যেন আমি বুঝতে পারি। ওকে, palpitation means subjective awareness of the own heartbeat. It may be bradycardia or tachycardia. Sometimes সবসময় আমরা মনে করি যে আসলে ট্যাকিকার্ডিয়ার জন্যই আসলে হার্টবিট হবে, প্যালপিটেশন হবে, সেটা ঠিক নাও হতে পারে, ব্র্যাডিকার্ডিয়াও তৈরি করতে পারে। যদি কোজ আমরা হিসাব করি, কার্ডিয়াক কোজের ভিতরে 43% এবং সাইকিয়াট্রিক 30%। তো এজ এ হোল এই দুইটা মিলিয়ে 75% এর মতো কজ থাকে। বাকি যে মিসসেলেনিয়াস কজ বা আননোন কজ সেটা 30% 25% এর মতো। 30 এই যে সাইকিয়াট্রিক যে কজ গুলো আছে, উইদাউট এনি ডেফিনিট রিজনস আমরা প্যালপিটেশনে ভুগি। ওরি, এনজাইটি, টেনশন, টি, কফি, অ্যালকোহল, এই সমস্ত কিছুতেই আমাদের হার্টবিট বাড়তে পারে এবং সাবজেক্টিভ অ্যাওয়ারনেস বাড়তে থাকে। বিশেষ করে রাতের বেলায় যখন ঘুমিয়ে থাকে তখন মনে হয় যে নিজের হার্টবিটের শব্দ নিজে শুনতে পাই। যদি আমরা এটা ইভ্যালুয়েট করতে চাই তাহলে আমরা যদি সক্রেটস আমরা মনে রাখি, যে আমরা ইসকেমিক হার্ট ডিজিজের সময় আমরা যখন মানে ডিফারেন্সিয়েট করব মানে কার্ডিয়াক চেস্ট পেইনের, তখন আমরা একটা সক্রেটস মনে রাখি। সেই সক্রেটস এর মনে রাখি যদি হিসাব করি সাইট, অনসেট, রেডিয়েশন, ক্যারেক্টার, এক্সাজারেটিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর, অ্যাসোসিয়েশন, এইগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমরা প্যালপিটেশন আমরা ঠিক করতে পারি। কিন্তু সক্রেটসের দুটো জিনিস থাকবে না, এক থাকবে না হলো সাইট, আর একটা থাকবে না রেডিয়েশন, ইন্টারনেট কানেকশন, এই দুটো থাকবে না। কিন্তু তো রেট আমরা মানে প্রথমেই আমরা দেখতে পারি যে রেটটা মানে কতটুকু আছে। যদি রেটটা দেখি, সরি আমি আসি না নাই, someone compliment me that as because I am in the, আমি আসি কি লাইফে নাই আমি বুঝতেছি না। কেউ যদি বলতে পারো তাহলে আমার জন্য সুবিধা হয়। প্রতিবারই কেউ থাকবো না আমার সাথে, এটা একটা কেমন করে হয়, আমি বুঝতেছি না তো যে আমি আসি কি নাই। তো ঠিক আছে, আমি কন্টিনিউ করি, তোমরা যদি না থাকো। নেক্সট, প্রথম আমরা যে মানে অ্যারিথমিয়ার যে দুইটা জিনিস দেখি সেটা হইতেছে রেট এন্ড রিদম। আমরা যদি রেটটা দেখি যে রেটটা কিরকম আছে, ট্যাকিকার্ডিয়া না ব্র্যাডিকার্ডিয়া, এটা দিয়ে আমাদের ইটিওলজি ডিফারেন্সিয়েট করা যায় খুব ইজিলি। নেক্সট হলো রিদম। রিদম রেগুলার কি ইররেগুলার, এই সিম্পলি দুইটা জিনিস দিয়েই আমরা ম্যাক্সিমাম অ্যারিথমিয়া ডিফারেন্সিয়েট করতে পারবো। যদি আমরা ট্যাকিকার্ডিয়া দেখি এবং তার যদি আবার রেট দেখি 120 এর উপরে কি নিচে, যদি 120 এর উপরে থাকে এটা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া অথবা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। রেট যদি 120 এর নিচে থাকে ইনভেরিয়েবলি এটা সাইনাস ট্যাকিকার্ডিয়া, এবং রেট যদি 60 এর নিচে থাকে তাহলে ব্র্যাডিকার্ডিয়া, ইনভেরিয়েবলি এটা কন্ডাকশন ডিফেক্টের জন্য থাকে অথবা সাইনাস ব্র্যাডিকার্ডিয়া থাকে। রিদমের ভিতরে যদি ইরেগুলার রিদম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি এটা ইরেগুলার রিদম, এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের জন্য। নেক্সট হলো অনসেট, যেটা অনসেটটা খুব অ্যাব্রাপ্ট অনসেট এবং অ্যাব্রাপ্ট অফসেট যদি হয় তাহলে প্যারাক্সিসমাল সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ডিউরেশন, এটাও যদি খুব লং লাস্টিং ডিউরেশন না হয়, সিম্পলি হয়, তাহলে সেটা কার্ডিয়াক নন কার্ডিয়াক হওয়ার সম্ভাবনা বেশি। নেক্সট হলো ক্যারেক্টার, আন্ডারলাইং ডিজিজ এই ক্যারেক্টারটা ডিফারেন্সিয়েট করবে, যেটা টাইটনেস, হেভিনেস এবং মানে কম্প্রেশন লাইক ক্যারেক্টারের মতো এর সাথে থাকবে কিনা। প্রিসিডিং ফ্যাক্টর,
এবং এই ফ্যাক্টরের কোনো প্রেসিডেন্ট বা এক্সর্শন অথবা অ্যালকোহল এইগুলো আছে কিনা, এবং আন্ডারলাইং হার্ট ডিজিজের কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজের কোনো সিমটম আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা আলটিমেটলি একটা চক আউট করে ফেলবো সক্রেটসটা মনে রেখে। এরপরে মানে এজ এ হোল এটা ম্যাকলিওডে তোমাদের দেওয়া আছে যে এই মানে সক্রেটস এর সাইড, অনসেট, ক্যারেক্টার, রেডিয়েশন, অ্যাসোসিয়েটেড ফিচার, টাইমিং, এক্সাজারেটিং ফ্যাক্টর এবং সিভিয়ারিটি। কার্ডিওভাস্কুলার সিস্টেমে সবকিছু মোটামুটি ভাবে এটার সাথে মিলিয়ে করতে পারা যায়। এখন হলো সক্রেটস এর ভিতরে যদি আমরা প্যালপিটেশন আমরা করি তাহলে আমরা এটার এখানে সাইড দেখবো না, রেডিয়েশন নাই, এছাড়া সবগুলো আছে। এখন মোস্ট কমন হলো আমাদের যেটা হলো atrial fibrillation. atrial fibrillation onset সাডেন থাকে, সাইনাস ট্যাকিকার্ডিয়া গ্র্যাজুয়ালি থাকবে এবং সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া সাডেন অনসেট এবং সাডেন অফসেট থাকে। এবং ক্যারেক্টারটা যদি এরকম থাকে জাম্পড অথবা মিক্সড বিট, এটা atrial এক্সট্রাসিস্টোলে, এবং atrial fibrillation ইরেগুলার থাকে। এবং অ্যাসোসিয়েটেড ফিচারস পলিউরিয়া, ব্রেথলেসনেস, সিনকোপ এবং মানে সিনকোপ থাকে, এটা আনকমন থাকে atrial fibrillation-এ। কিন্তু এটা পলিউরিয়া, ব্রেথলেসনেস, চেস্ট টাইটনেস, এটা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এবং ট্যাকিকার্ডিয়া কমন থাকে। টাইমিং ইউজুয়ালি মানে এক্সট্রা সিস্টোল অথবা সাইনাস ট্যাকিকার্ডিয়া এগুলো কম থাকে। সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া মিনিটস টু আওয়ার্স থাকতে পারে, কিন্তু atrial fibrillation এটা লং লাস্টিং, ইয়ার্স টু ইয়ার্স থাকতে পারে যদি প্যারক্সিজমাল না হয় atrial fibrillation। নেক্সট হলো সিভিয়ারিটি। মানে ইউজুয়ালি সিভিয়ার অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল স্ট্যাটাস, এবং সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া সাধারণত মডারেট থেকে সিভিয়ার থাকে। এরকম যদি সিম্পল আমরা একটা মানে দেখি, ফ্লো চার্ট দেখি যে হার্ট রেটটা রেগুলার কিনা, যদি দেখি যে আমাদের হার্টবিট রেগুলার তাহলে হার্ট রেটটা কি 120-এর বেশি, যদি 120-এর বেশি থাকে তাহলে এটা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া অথবা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। যদি 120-এর না থাকে তাহলে 120-এর বেশি যদি না থাকে তাহলে সেটা সাইনাস ট্যাকিকার্ডিয়া অথবা হাই ভলিউমের স্ট্রোক ভলিউমের এর জন্য আসবে। এবং যদি ইরেগুলার থাকে তাহলে দুইটা জিনিস আসবে, এটা atrial fibrillation অথবা একটোপিক্স আছে। এটা গেল রেট দিয়ে। এরপরে যদি রিদম দিয়ে আমরা মানে চিন্তা করি ওই যে এইটা এইখান থেকে আসবে, এবং ব্র্যাডিকার্ডিয়া যদি থাকে তাহলে এটা কন্ডাকশন ডিফেক্টের মতো আসবে। অ্যাজ এ হোল এভাবে যদি আমরা ভাগ করি কজ দিয়ে, ফিজিওলজিক্যাল এটা বাদ দিলাম, প্যাথোলজিক্যালের ভিতরে কার্ডিয়াক এবং নন কার্ডিয়াক। নন কার্ডিয়াকের ভিতরে সিম্প্যাথেটিক, ওভার অ্যাক্টিভিটি, ড্রাগস, সাইকিয়াট্রিক ইলনেস, আদার ডাইনামিক কনসেপ্ট এটা থাকবে। এবং কার্ডিয়াক কজের ভিতরে রেট, রিদম এই দুইটাতে ভাগ করব। রেটের ভিতরে আমরা ওই যে আগে ভাগ করছিলাম, যদি খুব বেশি রেট থাকে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এবং ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এবং যদি রেট 120-এর নিচে থাকে অথবা এরকম থাকে তাহলে সেটা সাইনাস ট্যাকিকার্ডিয়া। সাইনাস ট্যাকিকার্ডিয়া যে বেশি রেট হইতে পারবে না তা না, 180 পর্যন্ত রেট হইতে পারে, কিন্তু ন্যাচারালি বা ইউজুয়ালি না। এসবিটি এবং বিটি 120 থাকবে। এবং রিদম দিয়ে যদি রেগুলার হয়, ইরেগুলার হয়, রেগুলারলি ইরেগুলার হলে একটোপিক, ইরেগুলার হলে atrial fibrillation। আরেকটা হতে পারে যে ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন, অ্যাওর্টিক রিগার্জিটেশন হতে পারে। এটাও একটা সামারি আমরা মনে করতে, যে কোনো একটা সামারি তুমি যদি মনে রাখো তাহলে তোমার অ্যারিথমিয়া ডিফারেন্সিয়েট করা সুবিধা হবে। এরপরে কোশ্চেনটা আছে যে 25 years old female presented with palpitation, তারপর হলো ওয়ান এক্সামিনেশন হার পালস ওয়াজ ইরেগুলার। দেখো আমরা আমাদের যে আগে মানে অ্যারিথমিয়ার পেয়েছি ইরেগুলার, তাহলে আমাদের ক্লু চলে আসতেছে এটা atrial fibrillation এর দিকের কথা সে বলতেছে। হাউ উইল ইউ অ্যাসেস এন্ড ইনভেস্টিগেট হার। এই যে এই সমস্ত কোশ্চেন গুলো খুব ডিফিকাল্ট এবং এই সমস্ত কোশ্চেন অ্যাসেস করাও খুব কঠিন। এখন এইখানে তাকে অ্যাসেস করতে হবে, অ্যাসেস করে তাকে লো, ইন্টারমিডিয়েট এবং হাই গ্রুপে তাকে বিভক্ত করতে হবে, তার রিস্ক স্ট্রাটিফিকেশন করতে হবে। আমরা যেহেতু ইরেগুলার পালসের আমাদের ডিডি একটা আমরা নিচে দেখে আসছি সেটা atrial fibrillation, তাই দেখবো। অতএব আমরা তার ক্লিনিক্যাল, হেমোডাইনামিক্যাল, ইলেকট্রিক্যাল, অ্যাসোসিয়েট কোমরবিটি, রিস্ক ফ্যাক্টর এবং স্কোর করব দুইটা, একটা হ্যাজ ব্লেড আর একটা করবো স্যাটস স্কোর।
এই সমস্ত কিছু করে তার আলটিমেটলি তার মানে অ্যাসেস করতে হবে ক্লিনিক্যালি পেশেন্ট সিমটোমেটিক অ্যাসিমটোমেটিক, কারণ অনেক মানে এট্রিয়াল ফিব্রিলেশন অ্যাসিমটোমেটিক থাকে, অনেক পেশেন্ট সিমটোমেটিক থাকে, টিপিক্যাল প্যালপিটেশন নিয়ে আসে, অনেক পেশেন্ট থাকবে হলো কমপ্লিকেশন নিয়ে আসে হেমোডাইনামিক, মানে পালস ব্লাড প্রেশার থাকবে না, সেই ক্ষেত্রে পেশেন্টের মানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন থাকে। তো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন ইটস ভেরিয়েবল, কাজে প্রত্যেকের চিকিৎসা ভেরি করবে, যার অ্যাসিমটোমেটিক তার চিকিৎসা আর যার হেমোডাইনামিক কলাপস আছে তার চিকিৎসা এক হবে না। হেমোডাইনামিক স্ট্যাটাস পালস ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে, টেকিকার্ডিয়া থাকতে পারে, ব্লাড প্রেশার নরমাল হতে পারে, হাই বা লো থাকতে পারে, হার্ট রেট অলওয়েজ মানে ফার্স্ট সাউন্ড ভেরিয়েবল থাকবে, ফার্স্ট এন্ড সেকেন্ড হার্ট সাউন্ড ভেরিয়েবল থাকে, লাং বেস ক্লিয়ার থাকতে পারে, অথবা যদি একুট পালমোনারি ইডিমা ডেভেলপ করে লাং বেসে ক্রেপস থাকবে। ইসিজি করলে আমরা এট্রিয়াল ফিব্রিলেশন পাবো, এট্রিয়াল ফিব্রিলেশন আর ইরেগুলার থাকবে, পি ওয়েভটা থাকবে না, পি ওয়েভের রিপ্লেস বাই ফিব্রিলেটরি পি ওয়েভ, এবং এই ক্ষেত্রে হার্ট রেট মানে স্লো হতে পারে অথবা ফাস্ট হতে পারে ভেন্ট্রিকুলার রেট, অ্যাসোসিয়েট কোমরবিডিটি অথবা সিকেডি অথবা সিবিডি থাকতে পারে, এবং অ্যাসোসিয়েটেড রিস্ক ফ্যাক্টর হাইপারটেনশন, ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া, ওল্ড এজ, ফিমেল সেক্স এগুলো থাকতে পারে। এরপর একটা স্কোরিং সিস্টেম করতে হবে যে আমরা তাকে এখন ট্রিটমেন্ট আমার হলো তার এই যে এট্রিয়াল ফিব্রিলেশন থাকতেছে সে হলো প্রোন টু থ্রম্বোএম্বলিক ম্যানিফেস্টেশন, অতএব তার থ্রম্বোএম্বলিক ম্যানিফেস্টেশন প্রিভেন্ট করার জন্য তাকে অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে। এখন অ্যান্টিকোয়াগুলেশন সব রোগীরে দিতে হবে না, আমরা কতগুলো স্কোর করে দেখতে হবে যে কোন রোগীটা অ্যান্টিকোয়াগুলেশন দিলে লাভ বেশি হবে, যে সমস্ত লো রিস্ক পেশেন্ট আছে তাদেরকে অ্যান্টিকোয়াগুলেশন দেওয়া লাগবে না। অতএব এট্রিয়াল ফিব্রিলেশনে এটা CHA2 DS2 VASC স্কোর আছে একটা, তোমার বইতে দেখো, তোমার বইয়ের স্কোরের সাথে এখন নতুন যে 2020-এর স্কোরের সিস্টেমে একটু পার্থক্য আছে, সেটা আমি তোমার বলে রাখতেছি। সিতে মানে কনজেস্টিভ হার্ট ফেলিওর, এইচে হাইপারটেনশন, এতে এইজ 75 এর উপরে যদি এইজ হয় তাহলে 2 পয়েন্ট পাবে, ডি মানে ডায়াবেটিস, এস মানে স্ট্রোক, স্ট্রোকে আবার 2 পয়েন্ট পাবে। এরপর হলো ভিএসসি মানে ভাস্কুলার ডিজিজ, এবং এসসিতে হলো সেক্স এবং ফিমেল সেক্স, এতে মাঝখানে আবার এইজ, যদি 65 নিচে হয় তাহলে তার এস এক স্কোর। এখন দেখেন মানে যদি কোনো মহিলা থাকে তাহলে কিন্তু তার বাই ডেফিনেশনে সে এক স্কোর এমনি পেয়ে যায়, সে হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ে, কিন্তু পুরুষের স্কোর 0, আর যদি মানে এগুলা না থাকে কিন্তু ফিমেলের এক স্কোর বাই ডেফিনিশন বাই সেক্স পেয়ে যায়। হ্যাজব্লিড হলো একটা ব্লিডিং এপিসোডস আছে কিনা, যেমন এইখানে 9 পয়েন্ট উপরেরটায়, আর নিচেরটায় প্রত্যেকটা 1 পয়েন্ট করে, এইচে হাইপারটেনশন, এতে এইজ, এতে স্ট্রোক, বিতে ব্লিডিং ডিসঅর্ডার, এলে লেভাইল আইএনআর, এবং ডিতে ডায়াবেটিস, এবং ইতে হলো এলডারলি অথবা দেখে বলতেছি এতে কি যেন আছে। ইনভেস্টিগেশন করব আমরা, এটা ইসিজি, থাইরয়েড ফাংশন এবং কিডনি ফাংশন, ইলেকট্রোলাইটস, সিবিসি এবং ট্রান্সএসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাম, এগুলো করে আমরা ডিটেক্ট করতে পারবো যে কোথায় তার প্রবলেমটা আছে। ইসিজি তে কনফার্ম হবে এট্রিয়াল ফিব্রিলেশন আছে কিনা, এবং 30 মানে সেকেন্ডস ইসিজি তে এট্রিয়াল ফিব্রিলেশনের অ্যাক্টিভিটি থাকতে হবে। 30 মিনিটস যদি 30 সেকেন্ড যদি তার না থাকে, এট্রিয়াল অ্যাক্টিভিটি ইনঅ্যাক্টিভিটি না থাকে, তাহলে এটা আসবে না, ডায়াগনোসিস হবে না। কিডনিতে এবং কিডনি ফাংশন দেখতে হবে, যে ওই যে হ্যাজ ব্লেড করার জন্য ইলেকট্রোলাইটস, সিবিসি এবং ট্রান্সএসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাম, এবং ইসিজি, এক্স-রে, ইকো, সিটি স্ক্যান অফ ব্রেন, আরবিএস, ক্রিয়েটিনিন, থাইরয়েড ফাংশন এবং সিবিসি, এইগুলো ফাংশন দেখবো, এবং এই পরীক্ষাগুলো আমরা নিচে করব। ইসিজি করে কনফার্ম করব, এক্স-রে করে আন্ডারলাইং কার্ডিয়াক ডিজিজ দেখব, ইকো করে ডেফিনেটলি কার্ডিয়াক কোনো প্রবলেম আছে কি নাই, যেমন মাইট্রাল স্টেনোসিসের এট্রিয়াল ফিব্রিলেশনের মোস্ট ইম্পর্টেন্ট কজ হলো মাইট্রাল স্টেনোসিস, এবং সিটি স্ক্যান ব্রেন করলে স্ট্রোক আছে কিনা বোঝা যাবে, আরবিএস করলে ডায়াবেটিস আছে কিনা, ক্রিয়েটিনিন করলে রেনাল ফাংশন কেমন আছে, কারণ হ্যাজ ব্লেডে রেনাল ফাংশন যোগ হবে, এবং থাইরয়েড ফাংশন এগুলো যোগ হবে। গেল হলো ইনভেস্টিগেশন, অ্যাসেস এন্ড ইনভেস্টিগেট হার্ট, 2 নম্বর কথা বলছে, এই দুইটাই কিন্তু আপনার কাছে চাইছে।
সরি। এরপরে ওই যে দেখাইতেছিলাম যে এট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে এবং হেমোডাইনামিক্যালি স্টেবল। সিমটোমেটিক থাকতে পারে, সেটা দুইটা হতে পারে, হয় স্টেবল অথবা আনস্টেবল হতে পারে। এবং হেমোডাইনামিক আনস্টেবল পেশেন্ট মানে হলো সিনকোপ থাকবে, হার্ট ফেলিওর থাকবে এবং তার কার্ডিওজেনিক শক থাকতে পারে। কাজে প্রেজেন্টেশন তিনটা, একটা হাসি খুশি প্রেজেন্টেশন, একটা সিমটোমেটিক প্রেজেন্টেশন, একটা আনস্টেবল প্রেজেন্টেশন। আলটিমেটলি লিড করে এতগুলো চার্ট দরকার নেই, তিনটা জিনিস, হয় রোগীটা মরে যায়, নাহলে স্ট্রোক করে, নাহলে এলভি ডিসফাংশন ডেভেলপ করে। এই তিনটা জিনিস জানলেই চলবে, নিচের গুলো আপাতত আপনার দরকার নেই। ওই যে মানে বলছিলাম আমরা সেটস ভার্সেস স্কোর বলছিলাম, সেটা কনজেস্টিভ হার্ট ফেলিওর, হাইপারটেনশন, এজ, ডায়াবেটিস, স্ট্রোক, ভাস্কুলার ডিজিজ, এজ এবং সেক্স ক্যাটাগরি ফিমেলে এখানে 9 পাবে। ও এই এলডারলি, ঠিকই বলছিলাম, এই এলডারলি পেশেন্টের জন্য এটা 65 এর উপরে যদি থাকে এরকম হ্যাজ ব্লেড করতে হবে। এইচ মানে আনকন্ট্রোল হাইপারটেনশন, এ মানে অ্যাবনর্মাল রেনাল ফাংশন, এস মানে স্ট্রোক, বি মানে ব্লিডিং ডিসঅর্ডার, এল মানে ল্যাবাইল আইএনআর, ই এলডারলি এবং ড্রাগস ফর এক্সেসিভ অ্যালকোহল ইনটেক। এইখানে যদি 3 থাকে তাহলে তুমি অ্যান্টিকোয়াগুলেশন দিতে পারবে না। কাজে অ্যান্টিকোয়াগুলেশন দিতে গেলে হ্যাজ ব্লেড করে দেখতে হবে যে ব্লিডিং রিস্ক তার বেশি কিনা, সেটা দেখতে হবে। এখন আমরা এখানে এত বড় চার্ট আছে, আমি এত বড় চার্টটা তোমাদের জন্য দিব না, এটা নতুন 2000, এটা যদি দেখো এর নিচে লেখা আছে 2020 ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজির স্কোর, স্কোরিং সিস্টেমে জানে, আমি নিচে ছোট করে তোমার জন্য লিখে রাখছি। স্কোর যদি দুইটা জিনিস খেয়াল করতে হবে আমাদের, যে এই আমি যে পেশেন্টের এট্রিয়াল ফিব্রিলেশন আছে তার ম্যানেজমেন্ট করার জন্য আমরা অ্যান্টিকোয়াগুলেশন দেব। 3 স্টেপের ভিতরে একটা স্টেপ হলো অ্যান্টিকোয়াগুলেশন, 2 হলো বেটার হলো সিমটম কন্ট্রোল, 3 হলো কোমরবিড কন্ডিশন ট্রিটমেন্ট, এ বি সি। এই যে আমরা অ্যান্টিকোয়াগুলেশন দিব সেটার মধ্যে দুইটা ভাগ। এক হলো পেশেন্টের যদি মাইট্রাল ভালভ প্রস্থেসিস লাগানো থাকে, মেকানিক্যাল ভালভ, তাহলে তাকে অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে। আর 2 হলো মাইট্রাল স্টেনোসিস যদি থাকে মডারেট টু সিভিয়ার, তাহলে তাকে ওয়ারফেরিন দিতে হবে। কোনো ধরনের কোনো ক্যালকুলেশনের দরকার নেই, কোনো রিস্ক স্কোরের দরকার নাই। তাই ভালভুলার হার্ট ডিজিজ অথবা মেকানিক্যাল প্রস্থেসিস যদি থাকে তাহলে এই যে স্কোর আমরা করছি সেই স্কোরের দরকার নেই, তাহলে সরাসরি ওয়ারফেরিন দিয়ে দেব, ভিটামিন কে ডিপেন্ডেন্ট অ্যান্টাগনিস্ট। কিন্তু এই যদি না থাকে এবং এট্রিয়াল ফিব্রিলেশন থাকে তাহলে আমরা ওই যে সাইজ ভার্সেস স্কোর করব এবং হ্যাজ ব্লেড করব। হ্যাজ ব্লেড 3 এর নিচে যদি থাকে এবং স্কোর যদি হয় 0 ইন মেইলে এবং ফিমেলে তার বয়স অনুসারে ক্যাটাগরি অনুসারে সে 1 পাবে, তাহলে নো অ্যান্টিকোয়াগুলেন্ট। এবং মেইলে যদি 1 হয় এবং ফিমেলে যদি তাহলে 2 হবে, তাহলে সেটা হলো মে বি কনসিডার্ড। কিন্তু মেইলে যদি 2 হয় আর ফিমেলে 3 হয় তাহলে ডেফিনেটলি অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে। আমি খুব সহজ করতেছি, তুমি ফিমেলটা ভুলে যাও, মেইলের কথা মনে রাখো। মেইল যদি 0 হয় দেওয়ার দরকার নাই, মেইল যদি 2 হয় তাহলে তুমি অ্যান্টিকোয়াগুলেশন ডেফিনেটলি দিবা। আর যদি 1 হয় তাহলে তুমি কনসিডার করতে পারো যে অ্যান্টিকোয়াগুলেশন দিতে পারো, নাও দিতে পারো। কিন্তু তোমার বইতে লেখা আছে 1 হলে দিতে হবে, 0 হলে দিতে হবে না, 1 হলে অ্যাসপিরিন অথবা ওয়ারফেরিন দিবা। 3 নম্বরের মানে কথা আছে 2 যদি হয় তাহলে ডেফিনেটলি দিতে হবে। এইটাই হলো একটু পরিবর্তন আকারে এইভাবে আসছে এইজ এবং সেক্স হিসাব করে। এই তোমাদের বইতে যেটা আছে সেটা তুমি মেইল স্কোরের সাথে মিলাই দিবা। 0তে দেওয়ার দরকার নাই, 1 হলে তুমি কনসিডার করবা, দিতে পারো, এবং 2 হলে ডেফিনেটলি ইট ইজ রিকমেন্ডেড। আর যদি ফিমেল হয় এর সাথে 1 যোগ করে দিবা, জাস্ট লেখার সময় 0-এর সাথে 1 যোগ, 1-এর সাথে 1 যোগ 2, আর 2-এর সাথে 1 যোগ 3, রিকমেন্ডেশন সমান থাকবে। What are the findings you may find in atrial fibrillation? Pulse, blood pressure, JBP, heart, এই মানে কন্ডিশন গুলো কি কি পাও? পালসে তুমি বলবা স্যারকে, স্যার পালসের রেট ভেরি করবে, রেট মানে ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, টেকিকার্ডিয়া হতে পারে, রিদম ভেরি করবে, হাই ভলিউম মানে রিদম মানে রেগুলার মানে ইরেগুলার হবে, সরি রিদম ইরেগুলার হবে, ভলিউম হতে পারে হাই ভলিউম হবে মাঝে মাঝে এবং লো ভলিউম হবে মাঝে মাঝে,
ব্লাড প্রেশার এটা সাধারণত চেঞ্জ হয় না, ব্লাড প্রেশার একই রকম থাকে। জেবিপিতে লস অফ এ কন্ট্রাকশন, হার্ট যদি দেখি তো S1 এবং S2 ভেরিয়েবল থাকবে এবং আন্ডারলাইন যে কজ থাকবে সেই কজের জন্য তার থাকবে, ফিচার্স থাকবে। এখন যদি এট্রিয়াল ফিব্রিলেশন মাইট্রাল স্টেনোসিস এর জন্য হয় তাহলে মাইট্রাল ফিচার্স থাকবে, ফার্স্ট হার্ট সাউন্ড লাউড থাকবে, সেকেন্ড হার্ট সাউন্ড নরমাল থাকবে, পালমোনারি হাইপারটেনশন না থাকলে, পালমোনারি হাইপারটেনশন থাকলে এটা লাউড থাকবে, এমডিএম মাইট্রাল মিড ডায়াস্টোলিক রাম্বলিং মারমার থাকবে, এটা থাকবে। সে জানা হাইপারটেনশন থাকলে ব্লাড প্রেশার আমরা বেশি পাবো এবং ইসিজি করলে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকবে এবং ডায়াস্টোলিক ডিসফাংশনের জন্য এট্রিয়াল ফিব্রিলেশন হবে। এটা আন্ডারলাইং কজের জন্য নির্ভর। তোমার 5 মার্কের জন্য বা 2 মার্কের জন্য এর চেয়ে বেশি তোমার মানে প্রিপারেশন নেওয়ার দরকার নেই। প্রত্যেকটা কোশ্চেনে আমি দেখলাম 2 বা 3 থাকে। এরপরে আছে হাউ উইল ইউ ট্রিট মানে এট্রিয়াল ফিব্রিলেশন। এট্রিয়াল ফিব্রিলেশন ট্রিটমেন্ট করা তোমার বইয়ের মধ্যে যেভাবে আছে তুমি তার মানে সেভাবে একটু কঠিন আছে। এখন নতুন মানে এটা 2020 এর মানে গাইডলাইন অনুসারে ট্রিটমেন্ট, এবিসি ট্রিটমেন্ট, খুব মনে রাখার জন্য সহজ। এতে হলো অ্যান্টিকোয়াগুলেশন, বিতে হলো বেটার সিম্পটম কন্ট্রোল, সিতে হলো কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর এন্ড কনকমিটেড ডিজিজ ডিটেকশন এন্ড ম্যানেজমেন্ট। এতে আমরা যেটা বলছি অ্যান্টিকোয়াগুলেশন মানে অ্যাভয়েড স্ট্রোক, এটা কাদের করব আমরা? ডেফিনেটলি যে পেশেন্টের মাইট্রাল স্টেনোসিস নাই এবং ভালভ রিপ্লেস করা না সেই সমস্ত পেশেন্টের আমরা স্কোর করব। স্কোর করে যদি দেখি হ্যাজব্লেড 3 এর নিচে আছে এবং তাহলে স্কোর যদি মেইলের ক্ষেত্রে 2, ফিমেলের ক্ষেত্রে 3 আছে তাহলে ডেফিনেটলি দিয়ে দেব। আর যদি দেখি মেইলের ক্ষেত্রে 1 স্কোর, ফিমেলের ক্ষেত্রে 2, তাহলে কনসিডার করব। মেইলের ক্ষেত্রে যদি 0 থাকে, ফিমেলের ক্ষেত্রে যদি 1 থাকে তাহলে কনসিডার করব না, আমরা সেই ক্ষেত্রে কোনো অ্যান্টিকোয়াগুলেশন দেব না। আন্ডারলাইং যে কজ আছে সেই কজগুলো ট্রিট করব। দিস ইজ দি মানে টিপস in treating the atrial fibrillation. Atrial fibrillation ট্রিটমেন্টটা তোমাদের যে ট্রিটমেন্ট এখন যেটা বলতেছি এটা একদম রিসেন্ট ট্রিটমেন্ট 2020। এরপরে বেটার সিম্পটম কন্ট্রোল। বেটার সিম্পটম কন্ট্রোল কি? এক হলো রেট কন্ট্রোল, 2 হলো রিদম কন্ট্রোল। যদি না হয় সার্জারি। রেট কন্ট্রোল কি দিয়ে করতে পারি আমরা? বিটা ব্লকার, ডিগক্সিন এন্ড ডাইহাইড্রোপ্যারিডিন ক্যালসিয়াম, যেমন ডিলটিয়াজিম, সিলটিয়াজিম হয়ে গেছে এটা ডিলটিয়াজিম হবে। নন ডাইহাইড্রোপ্যারিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডিলটিয়াজিম, ভেরাপামিল অর কম্বিনেশন। এইদের দিয়ে আমরা রেট কমাইতে পারি, আইদার বিটা ব্লকার, ডিগক্সিন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডিলটিয়াজিম অর ভেরাপামিল অর কম্বিনেশন। নেক্সট রিদম কন্ট্রোল। রিদম কন্ট্রোল খুব ডিফিকাল্ট। এটা দুইটা ক্ষেত্রে রিদম কন্ট্রোল হয় যদি ডিসি কার্ডিওভার্সন করো অথবা ক্যাথেটার অ্যাবলেশন করো। অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ যেগুলো আছে সেগুলোর ভিতরে কমনলি ইউজ হয় অ্যামাইডরন, প্রোপাফেরন, ফিনাকাইট। কিন্তু মানে নিচে পিছনের দুইটা যে প্রোপাফেরন এবং প্লিকানাইট, ডেফিনেটলি এই দুইটা ড্রাগ ইউজ করতে গেলে তোমার স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকতে পারবে না, মানে হার্টের কোনো ওষুধ থাকতে পারবে না স্ট্রাকচারাল। যদি এইরকম কন্ডিশন হয় তাহলে প্রোপাফেরন এবং প্লিকানাইট দিতে পারো। হার্টের ওষুধ থাকলে অ্যামাইডরন দেওয়া সেফ। তাহলে এইটুক মনে রাখলেই চলবে। এবং যদি আমরা ড্রাগ দিয়ে ফেল করি তাহলে আমরা অপারেশন করে আমরা ডেফিনেট ট্রিটমেন্ট করতে পারি। এরপর হলো কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর এন্ড কনকমিটেন্ট ডিজিজ ডিটেকশন এন্ড ম্যানেজমেন্ট। এটা সবাই আমরা জানি যে অ্যাজ এ হোল ম্যানেজমেন্ট করতে গেলে পেশেন্টের এডুকেশন লাগে এবং লাইফস্টাইল ইন্টারভেনশন এবং স্পেসিফিক রিস্ক ফ্যাক্টর যেমন হাইপারটেনশন, হার্ট ফেইলিওর, করোনারি আর্টারি ডিজিজ, ডায়াবেটিস, স্লিপ অ্যাপনিয়া, এই সমস্ত জিনিসগুলো অথবা যে সমস্ত হার্ট মানে এট্রিয়াল ফিব্রিলেশন হয় সেটা ট্রিট করবে। তোমার 2, 5 অথবা 3 যে নাম্বারের জন্যই হোক না কেন এই তিনটে হেডিং ইটস মোর দ্যান এনাফ। এ, বি এন্ড সি এট্রিয়াল ফিব্রিলেশনের ট্রিটমেন্ট এইভাবে শিখো। এটা হলো তোমার যদি পেশেন্ট স্টেবল থাকে। আর যদি পেশেন্ট আনস্টেবল থাকে, পেশেন্ট যদি ওই যে কোলাপস নিয়ে আসে তাহলে এক ডিসি কার্ডিওভার্সন। তাহলে এই ট্রিটমেন্টের মানে উপরে একটা হলো হেমোডাইনামিক স্টেবল পেশেন্ট এইভাবে ট্রিট করব এবং পেশেন্ট যদি স্টেবল না থাকে তাহলে ডিসি কার্ডিওভার্সন দেব। সেটা আমরা এখানে বলছি যে কার্ডিওভার্সন আছে, কিন্তু অ্যাজ এ হোল ওইভাবে ভাগ করে বলি নাই। এটা তোমার প্রেজেন্টেশনের সময় স্যার যদি জিজ্ঞাসা করে যে তোমার একটা পেশেন্ট এট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে আসছে, পেশেন্ট শকে আছে, কি করবে? তুমি বলবো স্যার ডিসি কার্ডিওভার্সন করে তারপরে তার ম্যানেজমেন্ট করতে হবে। আমরা অ্যারিথমিয়া শেষ করে গেছি, এখন আমরা আসতেছি যে ইসের ভিতরে ইসকেমিক হার্ট ডিজিজের।
ইসকেমিক হার্ট ডিজিজে যদি আসি, প্রথম কোশ্চেন হলো what are the clinical manifestation of the coronary artery disease? এখানে মানে মাঝে মাঝে একটা কোশ্চেন থাকে যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন না দিয়ে what are the presentation of the coronary heart disease বলতে পারে। ক্লিনিক্যালটা যদি বাদ রাখে তাহলে তোমরা বলবা যে অ্যাসিম্পটোমেটিক টু কার্ডিয়াক কলাপস, কারণ এক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক থেকে শুরু হবে, কারণ পেশেন্ট মানে সবসময় যে সিমটম নিয়ে আসবে তা না, কার্ডিয়াক কলাপস নিয়ে আসতে পারে, মানে কার্ডিওজেনিক শক অথবা কার্ডিয়াক অ্যারেস্ট অথবা ব্রড ডেথ, এগুলো নিয়ে আসতে পারে। আর যদি বলে যে হোয়াট আর দি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ দি করোনারি আর্টারি ডিজিজ, সেই ক্ষেত্রে তোমরা দুইটা ভাগে ভাগ করবা। যেমন ইসকেমিক হার্ট ডিজিজকে দুই ভাগে ভাগ করছে, একটা একুট করোনারি সিনড্রোম, একটা ক্রনিক করোনারি সিনড্রোম, যেটা তোমার বইতে স্টেবল এনজাইনা হিসাবে আছে। আনস্টেবল মানে স্টেবল এনজাইনা বা যে এনজাইনা প্যাক্টরিস আছে, সেটার নাম এখন চেঞ্জ হয়ে গেছে, সেটার নাম হয়েছে ক্রনিক করোনারি সিনড্রোম। সেই জন্য এটাকে আমি ক্রনিক করোনারি সিনড্রোম হিসাবে উল্লেখ করছি, তোমাদের বইয়ের সাথে একটু মিলবে না, সেটা তোমরা এখানে অ্যানজাইনা প্যাক্টরিস হিসাবে মনে রাখবা। আর হলো আর মানে একুট করোনারি সিনড্রোম, কারণ মানে কাউন্টার পার্ট মনে রাখার জন্য বলছি যে একুট করোনারি সিনড্রোম আমাদের মনে থাকবে, কারণ এটা আমরা দুইটা কম্পোনেন্ট মনে করি, আনস্টেবল এনজাইনা এবং এমআই। এমআই এর মধ্যে আবার দুইটা, একটা এসটি এলিভেটেড এমআই, একটা নন এসটি এলিভেটেড এমআই। তো একুট করোনারি সিনড্রোম বলতে আমরা যদি উল্টা দিক থেকে ধরি যে এসটিএমআই, নন এসটিএমআই এবং আনস্টেবল এনজাইনাকে বুঝি, এবং ক্রনিক করোনারি সিনড্রোম বলতে আমরা ক্রনিক স্টেবল এনজাইনা অথবা স্টেবল ইসকেমিক হার্ট ডিজিজ যেটাই বলি না কেন একে বুঝি। এরপরে আর দুইটা মানে প্রেজেন্টেশন আছে, যেটা হলো হার্ট ফেলিওর নিয়ে আসতে পারে, একুট অর ক্রনিক হার্ট ফেলিওর, এরিথমিয়া নিয়ে আসতে পারে, ব্র্যাডিকার্ডিয়া অথবা টেকিকার্ডিয়া নিয়ে আসতে পারে, অথবা সাডেন কার্ডিয়াক ডেথ এবং উইদিন মানে 1 আওয়ার। সাডেন কার্ডিয়াক ডেথ মানে হইতেছে এটা মানে আনএক্সপেক্টেড বাট ন্যাচারাল ডেথ within a very short period of time. From the onset of symptoms, that is usually within 1 hour. In a person in whom there is no disease that leads to its fatality. বাংলা যদি আমি বুঝাই বলি তাহলে সাডেন কার্ডিয়াক ডেথ বলবো আমরা ওই ডেথকে, যে ডেথটা খুব অস্বাভাবিক মানে অস্বাভাবিক কিন্তু ন্যাচারাল, মানে স্বাভাবিক মানে মৃত্যু, কিন্তু খুব তাড়াতাড়ি হবে 1 ঘন্টার মধ্যে তার সিমটম থেকে, এবং এই লোকটার আগে থেকে কোনো কারণ ছিল না হার্টের অসুখের, সেই কারণে, কিন্তু এই মৃত্যুটা হবে ডেফিনেটলি ডিউ টু কার্ডিয়াক কজ। কার্ডিয়াক কজের জন্য হঠাৎ করে যদি কোনো রোগীর মৃত্যু ঘটে তার সিমটম থেকে, তখন তাকে সাডেন কার্ডিয়াক ডেথ বলবে। তাহলে প্রেজেন্টেশন দুইটা, একুট ইসকেমিক হার্ট ডিজিজের সাথে আর ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজের সাথে দুইটা তোমার প্রেজেন্টেশন এখানে এসে যোগ হবে। এবং এটা তোমার বইতে চার্ট আছে যে স্টেবল এনজাইনা কেন, আনস্টেবল এনজাইনা কেন, মায়োকার্ডিয়াল ইনফাকশন, হার্ট ফেইলিওর, অ্যারিথমিয়া এবং সাডেন ডেথ কেন। স্টেবল এনজাইনা হলো এটা হলো ফিক্সড অ্যাথেরোস্ক্লেরোটিক স্টেনোসিস অফ দ্য ওয়ান অর মোর করোনারি আর্টারি। এইখানে যে করোনারি আর্টারি ডিজিজ থাকে, এখানে একটা প্লাগ থাকে এবং সেই প্লাগটা ফিক্সড, এটার কোনো ডাইনামিক ভেরিয়েশন নাই। কিন্তু আনস্টেবল এনজাইনা থাকে, সেখানে এই যে প্লাগটা থাকে সে প্লাগটা আনস্টেবল থাকে, তার ফিশারিং হয় অথবা ভেরিয়েশন হয় অথবা সুপারইম্পোজ থ্রম্বাস হয়। মায়োকার্ডিয়াল ইনফেকশন এই যে এরোশন, থ্রম্বোসিস এবং এটা কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট হয়ে টোটাল করোনারি আর্টারিটা ওক্লুশন হয়ে যায় এবং ডিস্টাল পার্টে যেটা আছে তার করোনারি সাপ্লাই কাট অফ হয়ে যায়। এই ডিস্টাল পার্টের যে করোনারি সাপ্লাই কাট অফ হয়ে যায় এবং এইটা যদি দীর্ঘক্ষণ অবস্থান করে, 20 মিনিটসের মতো যদি অবস্থান করে বা তার বেশি, তখন এটা তখন মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়ে যায়। হার্ট ফেলিওর এটা আমরা জানি যে যে কোনো কারণে মায়োকার্ডিয়ামের যদি সেলের কন্ট্রাক্টিলিটি লস্ট হয়, যেমন একুট মায়োকার্ডিয়াল ইনফেকশনে করোনারি সাপ্লাই কমে গেছে, এর জন্য অক্সিজেন সাপ্লাই কমে গেছে, এর জন্য এটিপি সেলের ভিতরে কমে গেছে, কারণ এটিপি মানে অক্সিজেন সাপ্লাই প্রধান কাজ হলো এটিপি মানে প্রডিউস করা, এটিপির প্রধান কাজ হলো সেলের কন্ট্রাক্টিলিটি মেনটেন করা। মায়োসাইটকে কন্ট্রাক্টিলিটি কত 2/3 এটিপি খরচ হয় মায়োসাইটের কন্ট্রাক্টিলিটির জন্য, এবং 1/3 এটিপি খরচ হয় মানে সেলের ইন্টারনাল হেমোস্টেসিস অথবা চ্যানেল গুলো মেনটেন করার জন্য। অতএব সেলের কন্ট্রাক্টিলিটি কমে যাবে, অতএব হার্ট ফেলিওর ডেভেলপ করবে, ফরওয়ার্ড ফেলিওর হবে, এট দি সেম টাইম ব্যাকওয়ার্ড ফেলিওর হবে। অ্যারিথমিয়া মানে কন্ডাকশন ডিফেক্ট হবে। অ্যারিথমিয়ার বেসিক মেকানিজম হলো ট্রিগার মেকানিজম অথবা ইনক্রিজড অটোমেটিসিটি অথবা রিএনটি। এর ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো রিএনটি। রিএনটি মেকানিজমের ভিতরে
অ্যারিথমিয়া প্রডিউস হয়। সাডেন কার্ডিয়াক ডেথ হয় সাধারণত ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনে এবং ম্যাসিভ পেরিকার্ডিয়াল ইফিউশন থেকে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। যত ডেথ হয় সেগুলো সাডেন অনসেট যেগুলো থাকে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন অথবা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়ার জন্য হয়। ডিসক্রাইব টিপিক্যাল অ্যানজাইনা। টিপিক্যাল অ্যানজাইনা কিভাবে ডিসক্রাইব করবা? অ্যানজাইনা আসলে অ্যানজাইনার মিনস হলে আমি কাঁদি, মানে বাংলা যদি করা হয় ল্যাটিন ওয়ার্ড থেকে নিয়ে আসছে। অ্যানজাইনা পেক্টোরিস ইজ ডিফাইন্ড as the chest pain or discomfort of cardiac origin that usually results from temporary imbalance between the myocardial oxygen supply and demand. It can occur only with exhaustion. কাজে এটা ক্রনিক স্টেবল অ্যানজাইনা অর স্পন্টেনিয়াসলি অ্যাট রেস্ট। এইখানেই অ্যানজাইনার ভিতরে দুইটা ডিফারেন্সিয়েট করা আছে, যে যদি এই ধরনের ডিসকমফোর্ট অথবা মানে চেস্ট পেইন মানে ফ্রন্ট পার্ট অফ দি চেস্টে থাকে যেটা ডিউ টু সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের মিসম্যাচের জন্য হয়, তাহলে সেটাকে আমরা অ্যানজাইনা পেক্টোরিস বলবো। এবং এটি ইউজুয়ালি এক্সর্শনে হয়। আমরা পরে দেখবো যে আরো তিনটা ক্যারেক্টার বলবো। এক্সর্শনে হয়, রেস্টে কমে এবং একটা ডিফিনিট ক্যারেক্টার থাকে। এই তিনটা থাকলে তাকে টিপিক্যাল অ্যানজাইনা বলবে এবং ডিসক্রাইব করতেই বলছে টিপিক্যাল অ্যানজাইনা। কিন্তু এই চেস্ট পেইন যদি এক্সর্শনে না হয়ে স্পন্টেনিয়াস হয়, অ্যাট রেস্টে হয়, তখন তাকে আমরা আনস্টেবল অ্যানজাইনা বলবো। স্টেবল অ্যানজাইনা এবং আনস্টেবল অ্যানজাইনা দুইটাই অ্যানজাইনা, কিন্তু দুইটার ইটিওলজি এবং প্যাথোফিজিওলজি ভিন্ন। The quality of the chest pain usually described as tightness, pressure, burning, heaviness, aching, strangulation, and compression. এইটা হলো খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার চেস্ট পেইনের। চেস্ট পেইনের যদি এইরকম কোনো ক্যারেক্টার না থাকে, টাইটনেস, প্রেশার, হেভিনেস, যদি এটা না থাকে তাহলে কার্ডিয়াক না। রোগী এসে বলবে যে স্যার আমার তো বুকে এমন ব্যথা মনে হয় 80 মণ পাথর আমার বুকে চাপা দিয়ে রাখছে। এরকম যখন একটা হবে তাহলে সেটাই হবে তোমার হলো কার্ডিয়াক চেস্ট পেইন। Angina pectoris একটু ছবি দিয়ে দেখাইতেছি, is a discomfort in the chest or adjacent area caused by myocardial infarction. Usually it is precipitated by exertion and is associated with disturbance of the myocardial function. এটা মানে বার্নওয়াল্ডের ডেফিনিশন। এটা খুব মানে রিনাউন্ড একজন কার্ডিওলজিস্ট আমেরিকান, বয়স প্রায় মানে 80-85 উপরে হবে। তো এখনো উনি জীবিত আছেন, এখনো কার্ডিওলজি কন্ট্রিবিউশন উনি চালিয়ে যেতেছেন। এরপরে যদি ডিসক্রাইব করতে বলছে যেটা, সেটা ডিসক্রাইব করতে হলো টিপিক্যাল অ্যানজাইনা, অ্যাটিপিক্যাল অ্যানজাইনা এবং নন অ্যানজাইনাল চেস্ট পেইন। এই তিনটাই আমরা মানে জানবো। যদি তিনটে জানতে পারি, একটাকে মানে ক্যারেক্টার যদি তিনটে ক্যারেক্টার জানি তাহলে তিনটে ক্যারেক্টারের রিভার্স করলেই অন্যগুলো জানা যাবে। প্রথম হলো প্যাশেন্টস উইথ অ্যানজাইনা এন্ড অর ডিসপি অর সাসপেক্টেড করোনারি আর্টারি ডিজিজ, ক্লিনিক্যাল প্যাশেন্টস অফ clinical classification of suspected angina. Typical angina meets the following characteristics. Number 1, constricting discomfort in the front of the chest or in the neck, jaw, shoulder and up. মানে constrictive type of discomfort, মানে classical discomfort থাকবে, precipitated by physical examination, relieved by rest or night rest within 5 minutes. এইরকম যদি তিনটা ক্যারেক্টার থাকে তখন এটা টিপিক্যাল অ্যানজাইনা। যদি মিটস 2 of these characteristics, it is atypical angina. Meets only 1 or none of these characteristics, non-anginal chest pain. এটি যদি একটা থাকে অথবা নাও থাকে কোনোটা, তাহলে এটা নন অ্যানজাইনাল চেস্ট পেইন। তাহলে হতে হবে টিপিক্যাল, অ্যাটিপিক্যাল আর নন অ্যানজাইনাল চেস্ট পেইন, এই ক্যারেক্টারিস্টিক দিয়ে ভাগ করা আছে। এখন মানে এই যে অ্যানজাইনাল চেস্ট পেইন এর মানে একে আবার একটু ক্লাসিফিকেশন করছে কানাডিয়ান কার্ডিওভাস্কুলার সোসাইটি ক্লাসিফিকেশন। স্যার এটা কেন আমাদেরকে পড়াচ্ছেন? কারণ এটা তোমাকে পড়াচ্ছি, এরপরই আমি তোমাদেরকে আনস্টেবল অ্যানজাইনা পড়াইতে হবে। আনস্টেবল অ্যানজাইনা স্টেবল অ্যানজাইনার থেকে ডিফারেন্সিয়েট করতে গেলে এই মানে ক্লাসিফিকেশনটা একটু দরকার হবে। কানাডিয়ান কার্ডিওভাস্কুলার সোসাইটি ক্লাসিফিকেশন সমস্ত কিছু দরকার নেই, আমি তো খুব সিম্পলি তোমার বলে রাখতেছি এবং তুমি সিম্পলি ওয়েতে মনে রাখবা। এটাতে মানে মানে ক্লাস 1, 2, 3 and 4 আছে। একের মধ্যে তোমার হলো অ্যানজাইনা অনলি উইথ স্ট্রেনিয়াস এক্সারসাইজ। খুব বেশি এক্সারসাইজ করলে তোমার যখন অ্যানজাইনা হবে সেটা ক্লাস 1। অ্যানজাইনা উইথ মডারেট এক্সারশন, মানে মডারেট এক্সারশনে যখন অ্যানজাইনা হবে তখন সেটাকে বলবে হলো ক্লাস 2। আর অ্যানজাইনা উইথ মাইল্ড এক্সারশনে হবে অ্যানজাইনা এট রেস্ট। এখন নিচের দুইটা আসি, অ্যানজাইনা ইভেন অন রেস্ট,
একটা রোগী শুয়ে আছে, কোনো এক্সরশন করতেছে না, তারপরে তার চেস্ট পেইন হইতেছে, তখন তার এই চেস্ট পেইনের ক্যারেক্টার হবে সিএসএস, মানে ক্যানাডিয়ান কার্ডিওভাস্কুলার সোসাইটি ক্লাসিফিকেশন, সিসিএস ক্লাস 4। আরেকটা রোগীর চেস্ট পেইন হইতেছে হাউস হোল্ড অ্যাক্টিভিটিতে, সে মনে করো ঘরের মানে ঘরদোর পরিষ্কার করতে, কাপড় চোপড় পরতে, বাথরুম টয়লেট করতে, মাথার শিরোনি আশ্রাইতে, অথবা খাওয়া দাওয়া করতে গেলেই তার বুকে ব্যথা হয়, সেটা হবে ক্লাস 3। হাউস হোল্ড অ্যাক্টিভিটিতে যদি চেস্ট পেইন হয় তাহলে ক্লাস 3। হাউস হোল্ড অ্যাক্টিভিটিতে যদি চেস্ট পেইন না হয় তাহলে ক্লাস 2। আর যদি খুব স্ট্রেনিয়াস এক্সারসাইজ হয় তাহলে ক্লাস 1। এখন আমার আনস্টেবল অ্যাঞ্জাইনা যখন বলবো তখন এটা ক্লাস 3, অ্যাটলিস্ট ক্লাস 3 যদি না হয় তাহলে সেটা আনস্টেবল অ্যাঞ্জাইনা হবে না। কারণ সুট্টু করে ব্যথা হয়েছে আমার রেস্টে, হ্যাঁ, উইদাউট এক্সরশনে, সেটাই তুমি তাহলে বাই ডেফিনিশন আনস্টেবল অ্যাঞ্জাইনা ফেলে দেবে, কিন্তু এটা আনস্টেবল ফেলতে পারবে না এই ক্রাইটেরিয়া। এখন ক্লাসিফিকেশন অফ মানে অ্যাঞ্জাইনা অর আনস্টেবল অ্যাঞ্জাইনা, হোয়াট ডু মিন বাই আনস্টেবল অ্যাঞ্জাইনা, অনেকগুলো কোশ্চেন এরকম আছে, সেই জন্য তোমার আনস্টেবল অ্যাঞ্জাইনা কি বুঝো সেই জন্য। এর আগে আমি বুঝাইতে চাই যে অ্যাঞ্জাইনা আমরা স্টেবল কখন বলবো আর কখন আনস্টেবল বলবো। Angina is labeled as stable when the characteristics usually unchanged for the last 60 days. ওই যে আমরা আগের যে অ্যাঞ্জাইনার ক্যারেক্টারিস্টিক করছিলাম, যে কনস্ট্রিক্টেড ক্যাভি অফ চেস্ট পেইন দ্যাট প্রোডিউসড অন এক্সারশন, রিলিভড অন রেস্ট, এই চেঞ্জটা যদি না থাকে, মানে কোনো রকম চেঞ্জ না থাকে, একই রকম থাকে লাস্ট 60 ডেজ ধরে, তখন এটাকে বলবো আমরা স্টেবল অ্যাঞ্জাইনা। এবং যখন তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে তখন আনস্টেবল অ্যাঞ্জাইনা বলবো। এখন আনস্টেবল অ্যাঞ্জাইনা মানে স্টেবল অ্যাঞ্জাইনার থেকে কিভাবে পার্থক্য করব, তার মানে পথ হলো, 1 নম্বর পথ হইতেছে এটা রেস্ট অ্যাঞ্জাইনা। ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা ছিল এক্সরশনাল অ্যাঞ্জাইনা, যখনই হাঁটবেন তখনই ব্যথা হবে। রোগী বলবে যে আমি মানে যখন বাড়িতে বসে থাকি তা আমার কোনো ব্যথা হয় না, কিন্তু আমি যখন হাঁটা শুরু করি তখন আমার ব্যথা শুরু হয়। এই যে মানে এটা হলো ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা। আর আনস্টেবল অ্যাঞ্জাইনায় আমি বসে আছি, আমার এখন ব্যথা হইতেছে, এই ব্যথার স্থায়িত্ব অবশ্যই 20 মিনিট ব্যথার বেশি দিতে হবে। এটা যদি 20 মিনিট রেস্ট পেইন যদি 20 মিনিটের বেশি না হয় তাহলে তুমি আনস্টেবল অ্যাঞ্জাইনা তাকে লেবেল করতে পারবে না। এরপরে হলো নিউ অনসেট অ্যাঞ্জাইনা, সিভিয়ার বাদ রাখলাম প্রথম। নিউ অনসেট অ্যাঞ্জাইনা, নতুন মানে চেস্ট পেইন, আমার এই ব্যথা আমার আগে কখনো কোনোদিনই ছিল না, এইটা অবশ্যই ক্যানাডিয়ান কার্ডিওভাস্কুলার সোসাইটির ক্লাস 3 হতে হবে। যদি ক্লাস 3 না হয়, সিভিয়ার নিউ অ্যাঞ্জাইনাল চেস্ট পেইন, এটা হবে না। তার মানে হইতেছে আমার চেস্ট পেইন আছে, আমি বা ঘরের সমস্ত কাজকর্ম করতে পারতেছি, খাওয়া দাওয়া গোসল, তাহলে এই মানে পেইন আনস্টেবল অ্যাঞ্জাইনা না। আনস্টেবল অ্যাঞ্জাইনার পেইন হইতে হলে অবশ্যই হাউস হোল্ড অ্যাক্টিভিটিসে মানে হ্যাম্পার করতে হবে, যেহেতু এটা সিসিএস ক্লাস 3। এরপরে যে প্রিওর অ্যাঞ্জাইনা, আগে যেটা আমরা ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা ছিল, দ্যাট হ্যাজ ইনক্রিজ ইন সিভিয়ারিটি। কিরকম? আগে একটা রোগী বলতো যে স্যার আমি এখান থেকে 10 মিনিট হাঁটলে তারপরে আমার বুকে ব্যথা হতো, আমি 1 মিনিট দাঁড়াইতাম কমে যেত। এখন স্যার আমি 5 মিনিট হাঁটলেই আমার বুকে ব্যথা হয়, কিন্তু আমি 1 মিনিট না, আমার 5 মিনিট লাগে আবার ব্যথাটা কমতে, তারপর যাইতে হয়। তাহলে দি অ্যাঞ্জাইনা হুইচ বিকামস মোর সিভিয়ার, দ্যাট কামস মোর ফ্রিকুয়েন্টলি উইথ লেস এক্সরশন উইথ মোর ডিউরেশন, মানে যে চেস্ট পেইনটা খুব ঘন ঘন আসতেছে, কম এক্সরশনে, বেশি ডিউরেশনে, এই এনজাইনাটাই হইতেছে ক্রনিক স্টেবল এনজাইনা থাকলেও সে চেঞ্জ হয়ে যাইতেছে আনস্টেবল এনজাইনায়। তার মানে বন্ধু যখন শত্রু হয়ে যায়, স্টেবল থেকে আনস্টেবল হয়ে যায়। এই 3টা ক্যারেক্টার, যে কোনো একটা ক্যারেক্টার যদি আমরা পাই তাহলে সেটাকে আমরা আনস্টেবল এনজাইনা বলবো। এটা ভেরি সিম্পল ফর্মে তোমাদের জন্য। তোমাদের তো আনস্টেবল এনজাইনা হাউ টু মিন বাই বলতে 2 নাম্বার দিবে, 2 নম্বরের এর চেয়ে বেশি কিছু দরকার নাই। কিন্তু তুমি যদি মনে করো যে না আমি আরো বেশি কিছু জানতে চাই, তাহলে তোমার জন্য যারা বেশি জ্ঞান পাপী এবং আতেল গ্রুপ, তাদের জন্য প্রিন্সিপালস অফ মানে 3 প্রিন্সিপালস অফ প্রেজেন্টেশন অফ আনএনজাইনা ক্লাস, যেমন রেস্ট অ্যাঞ্জাইনা, অ্যাঞ্জাইনা অকারিং এট রেস্ট এন্ড প্রলংড ইউজুয়ালি গ্রেটার দ্যান 20 মিনিটস, ওইটাই আমি সংক্ষেপে লিখছি, এটা 20 মিনিট। নিউ অনসেট অ্যাঞ্জাইনা, the new onset angina at least CCS class 3 severity. Increasing angina, previously diagnosed angina that has become distinctly more frequent, longer in duration, lower in threshold, that is increased by 1 or more CCS class and at least CCS class 3 severity. তার মানে chronic stable angina that has increased its severity. এটা হলো তোমার 3 প্রিন্সিপালস এর যে কোনো একটা তোমার হতে পারে, রেস্ট অ্যাঞ্জাইনা,
নিউ অনসেট অ্যাঞ্জাইনা অথবা ইনক্রিজিং অ্যাঞ্জাইনা। এখন একুট করোনারি সিনড্রোম আসলে পরে আছে। একুট করোনারি সিনড্রোম মানে পরের কোশ্চেনটা আছে, এটা এখানে যেহেতু চলে আসছে, আমরা একুট করোনারি সিনড্রোম বলতে আমরা আনস্টেবল অ্যাঞ্জাইনা তো পড়লাম, এর সাথে যদি আমরা এমআই যোগ করে দিতে পারি তাহলে আমরা তাকে বলবো যে একুট করোনারি সিনড্রোম। একুট করোনারি সিনড্রোম ইজ এ টার্ম দ্যাট এনকম্পাসেস বোথ আনস্টেবল এনজাইনা and myocardial infarction. আনস্টেবল এনজাইনার তো আমরা ডেফিনিশন পাচ্ছি, prolonged chest pain, নিউ অনসেট, এটাকে ডি নোভো বলে, দ্যাট ইজ লেস দ্যান 3 মিনিটস এনজাইনা, ক্লাস সিসিএস ক্লাস 3 থাকে এবং রিসেন্ট ডিস্টেবিলাইজেশন থাকে এবং পোস্ট মায়োকার্ডিয়াল ইনফাকশনও থাকতে পারে। এবং মায়োকার্ডিয়াল ডিফার্স ফ্রম আনস্টেবল এনজাইনা সিন্স দেয়ার ইজ নো এভিডেন্স অফ নেক্রোসিস। তোমার যদি স্যার জিজ্ঞাসা করে যে এমআই এবং এনজাইনার মধ্যে পার্থক্য কি, তুমি সিম্পলি বলবা স্যার এমআই নেক্রোসিস, মায়োকার্ডিয়াল ইনফাকশন নেক্রোসিস, কিন্তু এনজাইনা বোথ আনস্টেবল এবং স্টেবল এনজাইনা দুইটাই হলো স্যার ইসকেমিয়া, এখানে মানে নেক্রোসিস নাই। একটা কোশ্চেন আছে, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট অ্যাঞ্জাইনা পেক্টোরিস ফ্রম এসোফেজিয়াল পেইন? আমি জানি না কোন স্যার এই প্রশ্নটা করছে, এই প্রশ্নটা এতটা মানে ট্রিকি, এতটা যে চিন্তার বাইরে। দেখো আমরা সলভ করতেছি কোশ্চেনটা। এটা হলো প্রথম হলো যে কি কজের জন্য হতে পারে, রিফ্লাক্স, এসোফেজাইটিস, রাপচার, স্পাজম, ফরেন বডি অথবা সেকেন্ডারি স্ট্রিকচার হতে পারে। আদার্স রেফার্ড পেইন হতে পারে পেপটিক আলসার, biliary অথবা প্যানক্রিয়াটিক ডিজিজের জন্য। এটার চারটা সবচেয়ে সুন্দর দেওয়া আছে তোমার হলো ম্যাকলিওডে। ম্যাকলিওডে এত সুন্দর করে চারটা দেওয়া আছে, ওই যে মানে সক্রেট, সাইট, অনসেট, ক্যারেক্টার, রেডিয়েশন, অ্যাসোসিয়েশন, টাইমিং, এক্সাজারবেটিং ফ্যাক্টর, সিভিয়ারিটি এন্ড কজেস। এটা তুমি যদি তার সাথে তুমি মানে এসোফেজিয়াল পেইনের সাথে ডিফারেন্সিয়েট করো তাহলে প্রায় সব জায়গায় সমান। যেমন সাইট দুইটাই রেট্রোস্টার্নাল, অনসেট দুইটাই 1 to 2 মিনিটস এর ভিতরে শুরু হয়, ক্যারেক্টার এইটার ভিতর থেকে তোমার ডিফারেন্সিয়েট করা যাবে। ক্যারেক্টার হলো এনজাইনাল যে চেস্ট পেইন থাকবে সেটা কনস্ট্রিক্টিভ টাইপ থাকবে, হেভি থাকবে এবং মানে প্রেসার লাইক থাকবে এবং শোকিং লাইক থাকবে, কিন্তু এইখানে বার্নিং সেন্সেশন থাকবে এসোফেজিয়াল পেইনে। এই যে ক্যারেক্টারে একটা ডিফারেন্সিয়েট, এটা হলো অনেক ডিফারেন্সিয়েশন। রেডিয়েশনও কিন্তু মোটামুটি ভাবে সেম থাকে। এসোফেজিয়াল পেইন ব্যাকে এবং সামটাইমস আর্মে চলে যেতে পারে এনজাইনাল পেইনের মতো। অ্যাসোসিয়েটেড ফিচার্স এইটা হলো ইম্পর্টেন্ট। অ্যাসোসিয়েটেড ফিচার্স হলো এনজাইনায় ব্রেথলেসনেস থাকে, ওখানে হার্টবার্ন এবং রিফ্লাক্স থাকে। টাইমিং একই রকম, এটা 2 to 10 মিনিটস এর মতো থাকে, এটা তো টাইমিং এর কোনো হেরফের নাই। এক্সাজারভেট এবং রিলিভিং ফ্যাক্টর এইখানে ভালো আছে যে এটা এক্সরশনে বাড়বে এবং রেস্ট নিলে কমবে। কিন্তু এসোফেজিয়াল পেইনে লাইং ফ্ল্যাট সাম ফুডস মে ট্রিগার and but not relieved by rest. Nitrate sometimes help. এটা রেস্টে কমবে না, বরং লাইং ফ্ল্যাট হয়ে থাকলে কিছু কিছু খাবারে আরো খাবার বাড়বে। সিভিয়ারিটি এটা আবার ডিফারেন্সিয়েট করা যাবে। এনজাইনা সাধারণত মাইল্ড টু মডারেট থাকবে আর ইউজুয়ালি মাইল্ড। এটা কজেস, আন্ডারলাইং কজেস, যে করোনারি আর্টারি ডিজিজ, ওখানে আন্ডারলাইং কজ আগে যেগুলো বলছি সেইগুলোর ভিতরে। তাইলে এটার ভিতরে ক্যারেক্টার একটা ইম্পর্টেন্ট না, অ্যাসোসিয়েটেড ফিচার ইম্পর্টেন্ট, সিভিয়ারিটি এবং কজেস, এই কয়টা মানে চারটা জিনিস থেকে ডিফারেন্সিয়েট করা যাবে। আদারওয়াইজ এটা কিন্তু প্রায় মানে এসোফেজিয়াল পেইন এবং অ্যানজাইনাল পেইন সমান থাকবে। এরপরে মানে কোশ্চেনটা আছে যে মানে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ স্টেবল করোনারি আর্টারি ডিজিজ অথবা মানে অ্যানজাইনা পেক্টোরিস অথবা ক্রনিক করোনারি সিনড্রোম অথবা স্টেবল করোনারি আর্টারি ডিজিজ, যাই বলুক না কেন তার ম্যানেজমেন্ট এখানে। রাইট ডাউন দি ট্রিটমেন্ট অফ অ্যানজাইনা পেক্টোরিস। এই মানে ট্রিটমেন্টটা আমি মানে ইচ্ছে করে তোমাদের 2013 সালের পুরানো ট্রিটমেন্ট দেখাইতেছি। 2018 সালের যে ট্রিটমেন্ট আছে সেটা আমরা তোমাদের বলতেছি না, একটু কঠিন সেজন্য বলতে পারবে না, এইটা দিয়ে বলতে পারলে হবে। ট্রিটমেন্টের অপশন আমার দুইটা, কারণ আমার ডায়াগনোসিস হলো স্টেবল অ্যানজাইনা, স্টেবল অ্যানজাইনা বা অ্যানজাইনা পেক্টোরিস। এই ক্ষেত্রে কি হয়, রোগী বলবে আমি অ্যাসিম্পটোমেটিক যখন বসে থাকি, কিন্তু হাঁটা শুরু করলেই আমার চেস্ট পেইন হয়, আমি দাঁড়াই গেলে ব্যথা কমে যায়। এর জন্য ম্যাক্সিমাম টাইমই কোনো কিছু ইনভেস্টিগেশন লাগে না, জাস্ট তোমার ক্লিনিক্যাল হিস্ট্রি ইজ সাফিসিয়েন্ট ফর ডায়াগনোসিস, যে মানে হিস্ট্রি থেকেই ডায়াগনোসিস করা যায়। সেই ক্ষেত্রে তুমি ইসিজির একটু হেল্প নিতে পারো, এক্স রে, ইকোকার্ডিওগ্রাম, আন্ডারলাইং কোনো কজ আছে কিনা সেটা ডিটেক্ট করার জন্য।
যে অ্যাঞ্জাইনা যেটা হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ডের মিসম্যাচ কেন হচ্ছে, সে কি হাইপারটেনশনের জন্য হচ্ছে, করোনারি হাইপারট্রফি, না সিভিয়ার অ্যানিমিয়ার জন্য হচ্ছে যে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যেতেছে, না খুব ফিক্সড অ্যাথেরোস্ক্লেরোটিক করোনারি আর্টারি ডিজিজ আছে যেটা করোনারি সাপ্লাইকে হ্যাম্পার করতেছে। সেটা আমার চিন্তা করতে হবে। এখানে দুইটা টার্গেট থাকবে, একটা হলো ইভেন্ট প্রিভেনশন। ইভেন্ট প্রিভেনশন কি, আমার তো এখানে আছে, এখান থেকে যেন আমার রোগীর আনস্টেবল অ্যাঞ্জাইনা অথবা নন এসটিএমআই এসটিএমআই না হয়ে যায়, এটা আমি চাইবো না। অথবা কোনো ধরনের ফেইলর অথবা অ্যারিথমিয়া, সাডেন কার্ডিয়াক ডেথ, এগুলো যেন না হয়। এই ইভেন্টগুলো আমার প্রিভেনশন করতে হবে, এটা আমার প্রথম টার্গেট। দ্বিতীয় টার্গেট হলো আমার সিমটম রিলিভ করতে হবে। তা প্রথম টার্গেট যদি আমি ইভেন্ট প্রিভেনশন রাখি, তাহলে সেই ক্ষেত্রে আমার লাইফস্টাইল মডিফিকেশন লাগবে এবং রিস্ক ফ্যাক্টর ট্রিটমেন্ট করা লাগবে, পেশেন্টকে এডুকেশন করা লাগবে। কারণ ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনায় শুধু দুইটা ওষুধ লিখে দিলে, নাইট্রেটস নিডোগাট আপনি খান আর অ্যাসপ্রিন খান, আপনি ভালো থাকবেন না, তাতে কিন্তু না। যে লাইফস্টাইল মডিফিকেশন যদি না করতে পারো, রিস্ক ফ্যাক্টর ট্রিটমেন্ট না করতে পারো, হবে না। এবং এগুলোর সাথে অ্যাসপিরিন, স্ট্যাটিন এবং এসি ইনহিবিটর অথবা এআরবি ইভেন্ট প্রিভেনশনের জন্য লাগবে। কোনো হার্ট অ্যাটাক হয় নাই, তারপরও অ্যাসপিরিন দিতে হবে স্টেবল আর্টারির জন্য, এবং এই ক্ষেত্রে দিলে মানে করোনারি আর্টারি ডিজিজ থেকে মায়োকার্ডিয়াল ইনফাকশন হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং একই সাথে লিপিড লোয়ারিং ড্রাগস, দ্যাট ইজ স্ট্যাটিন এবং এসি ইনহিবিটর এবং এআরবি যোগ করতে হবে। নেক্সট আসো ফার্স্ট লাইন ড্রাগ, যে আমাদের সিমটম রিলিভ করার জন্য আমরা ট্রিপল থেরাপি দেই সাধারণত। সেক্ষেত্রে তো প্রথমে হলো শর্ট অ্যাক্টিং নাইট্রেট, বিটা ব্লকার এন্ড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। যদি শর্ট অ্যাক্টিং নাইট্রেটের সাথে বিটা ব্লকার অ্যালোন কাজ না করে, তাহলে বিটা ব্লকার এবং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ট্রিপল থেরাপি, নাইট্রেটস, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার। এতে যদি কাজ না করে, তখন সেকেন্ড লাইন থেরাপিতে যাব। সেকেন্ড লাইন থেরাপিতে এখানে কোনো অ্যাড অথবা সুইচ করতে হবে। সেখানে শর্ট অ্যাক্টিং নাইট্রেটের জায়গায় লং অ্যাক্টিং নাইট্রেটস এবং নিকোরান্ডিন, ইভাব্রেডিন অথবা রেনোলাজিন যোগ করতে হবে। আমি সব করলাম, ফার্স্ট লাইন ড্রাগ, সেকেন্ড লাইন ড্রাগ, লাইফস্টাইল মডিফিকেশন এবং রিস্ক ফ্যাক্টর কন্ট্রোল করলাম, পেশেন্ট এডুকেশন করলাম, কিন্তু আমার এখনো স্টিল আমার পেশেন্টের সিমটম কমে নাই। তখন আমরা পেশেন্টকে এক্সারসাইজ টলারেন্স টেস্ট করতে দেব। করার পরে পেশেন্টের যদি নেগেটিভ আসে, তাহলে মেডিকেল ম্যানেজমেন্ট অপটিমাইজ করব। আর যদি পজিটিভ আসে, সেক্ষেত্রে আমরা রোগীকে বলবো যে আপনার এনজিওগ্রাম করা দরকার, এনজিওগ্রাম বলবে তার ব্লক কয়টা আছে, সেই অনুপাতে চিকিৎসা করবে। এটা হলো অ্যাজ এ হোল তোমার ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনার চিকিৎসা। কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনের ভিতরে কি কি করতে হবে সেটা আমরা একটু বলতে চাই। যে স্মোকিং, হেলদি ডায়েট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হেলদি ওয়েট এবং আদার্স এর ভিতরে মেডিকেশন যেগুলো দেওয়া হবে, এগুলা প্রপারলি নিতে হবে। অবশ্যই তার সিগারেট স্মোকিং এবং ডায়েটের দিকে তার খেয়াল করতে হবে, এক্সারসাইজ করতে হবে, একই সাথে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের ট্রিটমেন্ট করতে হবে। নেক্সট হলো হাউ উইল ইউ ম্যানেজ আনস্টেবল অ্যাঞ্জাইনা। আনস্টেবল অ্যাঞ্জাইনা যে ম্যানেজ করবো তার কথা। এখন আনস্টেবল অ্যাঞ্জাইনার আমরা যদি প্রিন্সিপাল আমাদের মনে থাকে, তাহলে তিনটা প্রিন্সিপাল ছিল। একটা হলো রেস্ট অ্যাঞ্জাইনা, অথবা আরেকটা ছিল নিউ অনসেট অ্যাঞ্জাইনা, আরেকটা ছিল ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা, যেটা সিভিয়ারিটি আছে, ইনক্রিজড সিভিয়ারিটি আছে। এর হলো আমাদের অপশন তিনটা। এক নম্বর হলো সিমটম রিলিভ করতে হবে, কন্ট্রোল সিমটম করতে হবে, যে সিমটম না থাকে। এরপরে রিলিভ অফ ইস্কেমিয়া, যে ইস্কেমিয়া আনস্টেবল অ্যাঞ্জাইনার থেকে যেন এমআই না হয়, কারণ স্টিল ইটস আনস্টেবল অ্যাঞ্জাইনা, এখান থেকে আমার যেন এমআই না হয়। এবং কমপ্লিকেশন, জাস্ট কমপ্লিকেশন দুইটা, অ্যারিথমিয়া এবং হার্ট ফেলিওর যেন না হয়। এগুলো আমাদের মানে মাথার মধ্যে রেখে চিকিৎসা করতে হবে। এই সমস্ত কিছু মাথার মধ্যে রাখে আনস্টেবল অ্যাঞ্জাইনার পেশেন্টকে রিস্ক স্ট্রাটিফিকেশন করতে হবে। যেমন আমরা রিস্ক স্ট্রাটিফিকেশন করছিলাম আগে এট্রিয়াল ফিব্রিলেশনকে, সেরকম ভাবে রিস্ক স্ট্রাটিফিকেশন করতে হবে, যে পেশেন্টের রিকারেন্ট ইসকেমিয়া আছে কিনা, ইসিজিতে কোনো চেঞ্জ আছে কিনা, রেইজ ট্রোপোনিন কিনা, তখন আনস্টেবল অ্যাঞ্জাইনা নন এসটিএমআই হয়ে যাবে অথবা এসটিএমআই হয়ে যাবে, অ্যারিথমিয়া আছে কিনা এবং হেমোডাইনামিক কমপ্লিকেশন আছে কিনা। এই যে কতগুলো জিনিস আছে, যদি চেস্ট পেইন, ইসিজি চেঞ্জ, এনজাইম চেঞ্জ, অ্যারিথমিয়া এবং হেমোডাইনামিক ইনস্টেবিলিটি থাকে, তাহলে পেশেন্টকে মানে সিভিয়ার পেশেন্ট হিসেবে ট্রিট করতে হবে, আর্লি ইনভেসিভ প্রসিডিউরে যেতে হবে। কিন্তু যদি পেশেন্টের চেস্ট পেইন অত বেশি না থাকে,
অ্যারিথমিয়া না থাকে, ট্রোপোনিন নরমাল, ইসিজি নরমাল, তাহলে মেডিকেল ম্যানেজমেন্টে যেতে হবে। এই যে রিস্ক স্ট্রাটিফিকেশন করা, এটার জন্য যে কতগুলো কমপ্লেক্স, কত জটিল চিকিৎসার মধ্যে আমরা রোগীটাকে নিয়ে যাব, না আমরা সিম্পল ম্যানেজমেন্টের ভিতরে থাকবো, সেটা ইন্ডিকেট করবে। এখন নতুন 2020 সালে আনস্টেবল অ্যাঞ্জাইনার সাথে বলছে যে বিএনপি এবং এন্টি বিএনপি করতে বলছে, যেটা প্রগনোস্টিক ভ্যালু দেখার জন্য। এবং এটা ভাগ করে আমরা 4টা ভাগে ভাগ করব পেশেন্টটাকে, একটা লো রিস্ক গ্রুপে আর একটা হাই রিস্ক গ্রুপের মাঝামাঝি 2টা গ্রুপে। এখন লো এবং ইন্টারমিডিয়েট যে গ্রুপটা আছে সেই গ্রুপটা হলো মেডিকেল ম্যানেজমেন্টে ভালো থাকবে, এবং হাই এবং ভেরি হাই যে গ্রুপটা থাকবে সেটা এসটিএমআই পেশেন্টের মতো ট্রিট করতে হবে, সেটাকে ইমিডিয়েটলি এনজিওগ্রামের জন্য পাঠাতে হবে। এখন সেই গ্রুপ কারা, যেই গ্রুপকে আমরা এসটিএমআই এর জন্য, এটা এইরকম যে ওরা কারা, সেই গ্রুপের মতো আনস্টেবল অ্যাঞ্জাইনার মধ্যে তোমার খুঁজে খুঁজে বের করতে হবে। ওরা হলো তারা যাদের ব্যথা কোনো ঔষধই কমবে না, ফেইলিওর টু মানে রিলিভ চেস্ট পেইন উইথ মেডিকেল ম্যানেজমেন্ট। 2, ফেইলিওর অফ কন্ট্রোল অফ হার্ট ফেইলিওর with optimum medical management. 3, failure of control of life-threatening arrhythmia. Failure to correction of shock, cardiogenic shock. তার মানে হইতেছে পেশেন্ট হেমোডাইনামিক্যালি, ইলেকট্রিক্যালি এবং ক্লিনিক্যালি পেশেন্ট আনস্টেবল। এই সমস্ত পেশেন্টের তোমার যদি ওগুলো মনে না থাকে, তুমি মনে করবা ক্লিনিক্যালি চেস্ট পেইন আছে, কমতেছে না, হেমোডাইনামিক পালস বেবি নাই, শকে চলে গেছে, আর হলো যে ইলেকট্রিক্যালি পেশেন্টের ভিটি ভিএ অথবা অন্য কিছু আছে, এইরকম যদি পেশেন্ট থাকে তাহলে এই পেশেন্ট আনস্টেবল অ্যাঞ্জাইনার মধ্যে থাকবে না। এখন যদিও আনস্টেবল অ্যাঞ্জাইনা আছে, মনে করো ট্রোপোনিন তোমার হাতে আসে নাই, কিন্তু এই পেশেন্ট নন এসটিএমআই এসটিএমআই হয়ে যাবে, তাহলে এই পেশেন্ট গুলাকে তুমি ইমিডিয়েটলি ট্রান্সফার করবা কার্ডিয়াক সেন্টারে, যেখানে তার অপটিমাম ম্যানেজমেন্ট হতে পারে, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি হতে পারে। এছাড়া যদি কোনো পেশেন্টের ট্রোপোনিন রেজিস্ট না থাকে, আমরা ওই গ্রুপটা ধরতেছি যে গ্রুপের ট্রোপোনিন রেজিস্ট নাই, চেস্ট পেইন আছে, ইসিজি চেঞ্জ নাই, এবং কোন ধরনের কোমরবিটিস কন্ডিশন নাই, ডায়াবেটিস অথবা ডিসলিপিডিমিয়া এই জাতীয় কিছু নাই, সেই সমস্ত পেশেন্টকে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দেব। সেই পেশেন্টগুলোকে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দেব। সেই মেডিকেল ম্যানেজমেন্টের ভিতরে হলো আনস্টেবল অ্যাঞ্জাইনা এবং নন এসটিএমআই একরকম ম্যানেজমেন্টের প্রোটোকলে পড়ে। সেই মানে প্রোটোকল যেটা আছে সেটার ভিতরে হলো ইমিডিয়েট যে প্রোটোকল, সেটা অ্যান্টিথ্রম্বোটিক থেরাপি 1, 2 হলো অ্যান্টি ইসকেমিক, 3 পেইন ম্যানেজমেন্ট, 4 ইনভেসিভ ম্যানেজমেন্ট পিসিআই অথবা সিএবিজি, 5 রুটিন স্ট্যাটিন থেরাপি দিতে পারি। এই সমস্ত জিনিসগুলো আমরা দিব। এখন আনস্টেবল অ্যাঞ্জাইনায় আমরা ইটিওপ্যাথোলজি বলছিলাম আমরা, যে একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ আছে যেটার ভিতরে এইরোশন, রাপচার এইগুলো হয়েছে, এবং এটা ডাইনামিক অবস্ট্রাকশন, মাঝে মাঝে এটা বন্ধ হয়ে যায়, আবার মানে মাঝে মাঝে এটা খুলে যায়, এইরকম একটা অবস্থায় থাকে। অতএব এটা এখানে অ্যান্টিথ্রম্বোটিক দিতে হবে। ফার্স্ট যে ইটিওলজি আছে সেই ইটিওলজি ট্রিটমেন্ট করতে হবে, অ্যান্টিথ্রম্বোটিক দিতে হবে, সেখানে ডুয়েল অ্যান্টিপ্লেটলেট দিতে হবে, একটা অ্যাসপিরিন এবং একটা P2Y2 ইনহিবিটর দিতে হবে, এবং একটা হেপারিন দিতে হবে। অ্যান্টিথ্রম্বোটিকের ভিতরে 2টা, অ্যান্টিপ্লেটলেট, অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিপ্লেটলেটের ভিতরে আবার 2টা, একটা অ্যাসপিরিন এবং অ্যাসপিরিনের সাথে একটা P2Y2 ইনহিবিটর দিতে হবে। P2Y2 ইনহিবিটরের ভিতরে আছে ক্লোপিডোগ্রেল, টিকাগ্রেল, ক্যানাগ্রেল, ফাসুগ্রেল। এখন আনস্টেবল অ্যাঞ্জাইনা বা নন এসটিএমআই যেটা থাকুক না কারণ, আনস্টেবল অ্যাঞ্জাইনাই মনে করি, সেই ক্ষেত্রে আমরা এই 3টা ড্রাগের যে কোনো একটা ড্রাগ এটার সাথে যোগ করব, এবং 1 বছর বা তার বেশি সময় ধরে সে এটা পাবে। আগে ছিল যে 1 বছর করে পাবে, কেউ যদি না নিতে পারে মিনিমাম 1 মাস যেন পায়। এটা এখন নতুন মানে গাইডলাইন অনুসারে এটা 1 বছরের বেশি সময় ধরে সে পাবে, এবং 1 বছরের বেশি সময় যে ধরে পাবে, যদি সে টলারেট করতে পারে, কোনো কমপ্লিকেশন না হয়, তাহলে পরবর্তীতে 3 বছর পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারে। এরপর লো মলিকুলার ওয়েট হেপারিন অথবা আনফ্র্যাকশনেটেড হেপারিন, এটা একটা বোলাস ডোজে দিয়ে দেওয়া হয় 0.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, এটা আনস্টেবল অ্যাঞ্জাইনা দিয়ে দেওয়া হয়। এরপর অ্যান্টি ইসকেমিক, যেহেতু রোগীর চেস্ট পেইন থাকে, আপনি নাইট্রেটস দিবেন, সাবলিঙ্গুয়াল নাইট্রেটস, এভরি 5 মিনিটস ইন্টারভ্যালে 1 পাক করে, 5 মিনিট পরে যদি ব্যথা না কমে তাহলে এটা
আরেক চাপ দিবেন, 5 মিনিট পরে আরেক চাপ দিবেন। এইরকম 5 মিনিট পর পর 3 চাপ দেওয়ার পরেও যদি ব্যথা না কমে তখন আইভি নাইট্রেটস দিবেন। নেক্সট হলো বিটা ব্লকার। পেশেন্ট যদি হেমোডাইনামিক স্টেবল থাকে তাহলে বিটা ব্লকার দেওয়া যাবে, এট দি সেম টাইম এসি ইনহিবিটর এবং অক্সিজেন। এই ক্ষেত্রে হলো সমস্ত আনস্টেবল অ্যাঞ্জাইনার রোগীদের অক্সিজেন দেওয়ার প্রয়োজন নাই। যদি অক্সিজেন স্যাচুরেশন 90 নিচে থাকে তখন শুধুমাত্র অক্সিজেন দিবেন। অক্সিজেন একটা অ্যান্টি ইসকেমিক ড্রাগ হিসেবে কাজ করবে। নেক্সট হলো পেইন ম্যানেজমেন্ট। পেইন ম্যানেজমেন্টের জন্য মরফিন 2 to 3 মিলিগ্রাম every 15 minutes interval till patient becomes subsided with pain. এটা ম্যাক্সিমাম 25 মিলিগ্রাম পর্যন্ত আপনি দিতে পারবেন। এবং এই মরফিন মানে তৈরি করার একটু হিসাব আছে। এক এক অ্যাম্পুলের ভিতরে থাকে 1 মিলিগ্রাম মরফিন। 1 মিলিগ্রাম মরফিনের সাথে 14 মিলিগ্রাম পানি ডিস্টিল ওয়াটার যোগ করে নিয়ে তারপর 15 ml তৈরি করে নিতে হয়। এখান থেকে প্রতি 15 মিনিট পর পর 2 থেকে 3 সিসি আলাদা একটা সিরিঞ্জে তুলে তারপর দিতে হয় এবং ওই 50 সিসি সিরিঞ্জের মধ্যে বা 15 সিসি সিরিঞ্জের মধ্যে লিখে রাখতে হয় একটা কাগজ দিয়ে এটা মরফিন। এরপরে ইনভেসিভ প্রসিডিউর। আমরা যে রিস্ক স্ট্রাটিফিকেশন করলাম, রিস্ক স্ট্রাটিফিকেশন করে যদি দেখি রোগী ক্রিটিক্যাল গ্রুপে আছে, ভেরি হাই রিস্ক গ্রুপে আছে, তখন তাকে এনজিওগ্রাম করতে বলবো এবং এনজিওগ্রাম করে বাইপাস করতে বলবো এবং রুটিন মানে স্ট্যাটিন থেরাপি দিতে হবে। কোলেস্টেরল লেভেল যাই থাকুক না কেন রোগীকে স্ট্যাটিন দিতে হবে এবং রোগী যখন ডিসচার্জ হবে তখন তার এইগুলা ফার্দার রিস্ক স্ট্রাটিফিকেশন এন্ড ইনভেস্টিগেশন, লাইফস্টাইল মডিফিকেশন, আগে যেরকম ক্রনিক স্টেবল এনজাইনা বলছি একই রকম লাইফস্টাইল, কিন্তু এখানে একটু মোবিলাইজেশন আছে, পেশেন্ট একটু রেস্টে থাকতে বলতে হবে এবং সেকেন্ডারি প্রিভেনশন অফ ড্রাগ থেরাপি। এটা প্রায় অ্যাকুট করোনারি সিনড্রোমের মতোই আসছে। সেকেন্ডারি ড্রাগ থেরাপির ভিতরে অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল পাবে, বিটা ব্লকার, এসি ইনহিবিটর এবং স্ট্যাটিন। এই 5টা ড্রাগ সে লাইফ লং কন্টিনিউ করবে যতদিন পর্যন্ত তার সিমটম থাকবে। ফার্দার রিস্ক স্ট্রাটিফিকেশন এন্ড ইনভেস্টিগেশন, এই প্রশ্নটার উত্তর দিতে হবে। যদি দেখেন যে ঔষধে তার বুকের ব্যথা নাই, তার কোনো ধরনের অ্যারিথমিয়া নাই এবং এলভি ডিসফাংশন নাই, তাহলে তারে বলবেন যে মেডিকেল ম্যানেজমেন্ট তুমি কন্টিনিউ করো, তোমার কোনো কিছু দরকার নাই। কিন্তু যে রোগী মেডিকেল ম্যানেজমেন্টে ভালো থাকবে না, তার এলভি ডিসফাংশন থাকবে, 45 এর নিচে ইজেকশন ফ্র্যাকশন থাকবে অথবা তার অ্যারিথমিয়া থাকবে, সেই রোগীকে ডেফিনেটলি বলতে হবে যে তুমি এনজিওগ্রাম করো, এনজিওপ্লাস্টির জন্য প্রস্তুত হও। তো এই ক্ষেত্রে মানে একটু শিডিউল দেওয়া আছে যে কোন ঔষধ কতদিন কিভাবে দিবেন, সেটা আলাদা। অ্যাসপিরিনের ডোজ ওই 300 মিলিগ্রাম লোডিং ডোজ দিয়ে পরে 75 টু 100 মিলিগ্রাম ডেইলি দিতে হবে এবং P2Y2 ইনহিবিটর যেটা আছে, এটা ADA রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যেটা আছে, এটা অ্যান্টিপ্লেটিলেট, প্লেটিলেটকে ইনহিবিট করার জন্য এটা প্রাসুগ্রেল, টিকাগ্রেল, ক্যানাগ্রেল দেওয়া আছে এবং যদি আমরা প্রাইমারি পিসিআই করি তাহলে প্রাসুগ্রেলকে প্রেফার করতে হবে ওভার টিকাগ্রেল এবং ক্লোপিডোগ্রেল, কারণ এটা সবচেয়ে বেশি পোটেন্ট। যদি আমরা মানে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, এটা মানে আমরা বলি, আমরা শেষ করি প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ এএমআই। হঠাৎ করে কোশ্চেনটা চলে আসছে, মানে মেনশন দি প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ একুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এটার ম্যানেজমেন্ট আর আগে যে আমরা নন এসটি এএমআই বলছিলাম ম্যানেজমেন্ট প্রায় একই রকম, অল্প একটু জায়গায় পরিবর্তন আছে। সেটা হলো ম্যানেজমেন্ট মানে জেনারেল ম্যানেজমেন্ট, বেড রেস্ট এবং অক্সিজেন ইনহেলেশন দিতে হবে যদি অক্সিজেন স্যাচুরেশন 90 এর নিচে থাকে। ইমিডিয়েট ম্যানেজমেন্ট, অনেক জায়গায় কোশ্চেনটা আসছে যে ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি করবা, অ্যান্টি অ্যানজাইনাল দিবা, অ্যান্টি থ্রম্বোটিক, অ্যানালজেসিয়া, রিপারকুশন এবং রুটিন মেডিকেল থেরাপি। অ্যান্টি অ্যানজাইনাল ভিতরে নাইট্রেট, সাবলিঙ্গুয়াল অথবা আইবি আগের মতো, বিটা ব্লকার, এবং যদি বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেশন থাকে তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, কিন্তু রুটিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কখনোই প্রেসক্রাইব করবেন না একুট মায়োকার্ডিয়াল ইনফার্কশনে। এবং অ্যান্টিথ্রম্বোটিক, অ্যান্টিথ্রম্বোটিকের ভিতরে দুইটা, অ্যান্টিপ্লেটিলেট থেরাপি, এটা অ্যাসপিরিন এবং ক্লোপিডোগ্রেল, P2Y2 ইনহিবিটর এবং অ্যান্টিকোয়াগুলেন্ট আগের মতো। কিন্তু অ্যান্টিথ্রম্বোটিক থেরাপির ভিতরে এখানে একটু পার্থক্য আছে নন এসটিএমআই বা এসটিএমআই থেকে। এসটিএমআই যদি ইলেভেটেড এমআই থাকে তাহলে সেক্ষেত্রে যদি আপনি প্রাইমারি পিসিআই করেন তাহলে সেক্ষেত্রে প্রাসুগ্রেল অথবা টিকাগ্রেল দিবেন। আর যদি প্রাইমারি পিসিআই না করেন এসটিএমআই এর ক্ষেত্রে
সে যদি থ্রোম্বোলাইটিক দেন তাহলে ক্লোপিডোগ্রেল ইজ দি ড্রাগ অফ চয়েস। এইটুকু হলো ডিফারেন্স। যদি আমরা থ্রোম্বোলাইটিক দেই তাহলে ক্লোপিডোগ্রেল ইজ দি ড্রাগ অফ চয়েস। আদারওয়াইজ প্রাইমারি পিসিএ করলে প্রাসোগ্রেল এবং টিকাগ্রেল দিতে হবে। অ্যান্টিকোয়াগুলেন্টের ভিতরে আবার ওই লো মলিকুলার ওয়েট হেপারিন, যে এনএফসাপাইরিন এবং আনফ্রাকশনেটেড হেপারিন ইউজ করা যায়। অ্যানালজেসিস একই রকম 3 to 5 মিলিগ্রাম এভরি 15 মিনিটস ইন্টারভ্যাল along with অ্যান্টিএপিডেমিটিক্স। রিপারকিউশন থেরাপি এটা হলো নতুন একটা জিনিস যেটা আগে আমরা আনস্টেবল অ্যাঞ্জাইনায় পড়ি নাই। থ্রোম্বোলাইটিক হলে যেহেতু এটা করোনিক মানে টোটাল থ্রোম্বাসটা ফর্ম করে এবং করোনারি আর্টারিটা অকুলেটেড হয়ে যায়, এই জন্য এটাকে থ্রোম্বোলাইসিস করার দরকার, অথবা প্রাইমারি পিসিআই। যদি আপনি 2 ঘন্টার মধ্যে রোগীর চেস্ট পেইন থেকে প্রাইমারি পিসিআই ক্যাপাবল সেন্টারে পাঠাইতে পারেন, তাই রোগীকে সরাসরি প্রাইমারি পিসিআই এর জন্য পাঠাবেন। প্রাইমারি পিসিআই হলো যে এনজিওগ্রাম করে থ্রোম্বোলাইটিক না দিয়ে সরাসরি রিং লাগাই দিয়ে ব্লকটারে ছুটে দাও। আর থ্রোম্বোলাইসিস করা হতেছে যে ড্রাগ, ফার্মাকোলজিক্যাল ড্রাগ দিয়ে তার থ্রোম্বোলাইসিস করা। আর যদি 2 ঘন্টার মধ্যে করতে না পারেন তাহলে সেক্ষেত্রে 10 মিনিটের ভিতরে আপনার থ্রোম্বোলাইসিস দিয়ে দিতে হবে। এটা হলো বেসিক পার্থক্য। এরপরে থ্রোম্বোলাইসিস দেওয়ার পরে আপনার চিন্তা করতে হবে যে আমি যদি সাকসেসফুল হয় তাহলে আমি 24 ঘন্টার মধ্যে রোগীকে প্রাইমারি পিসিআই এর জন্য পাঠাইতে হবে। আর সাকসেসফুল যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে রোগীকে ইমিডিয়েটলি পাঠাইতে হবে, এটা রেস্কিউ পিসিআই। আর রুটিন মেডিকেল থেরাপির ভিতরে স্ট্যাটিন এবং নিউরোকর্টিকয়েড অ্যান্টাগনিস্ট আমি যোগ করতে পারবো। আর লেট ম্যানেজমেন্ট আগের মতোই সেকেন্ডারি প্রিভেনশন, ড্রাগ মোবিলাইজেশন এন্ড রিহ্যাবিলিটেশন। এইখানে তারা বলতে হবে যে 1.5 মাস পর্যন্ত আপনার বিশ্রামে থাকতে হবে, কারণ আপনার একটা এমআই হয়ে গেছে, এমআইটা রিপ্লেস করবে হলো আপনার ফাইব্রাস টিস্যু দিয়ে। ফাইব্রাস টিস্যু দিয়ে যদি আপনার রিপ্লেস করতে হয় সেক্ষেত্রে 1.5 মাস, কোনো কোনো ক্ষেত্রে 3 মাস পর্যন্ত বিশ্রাম লাগতে পারে। লাইফস্টাইল এবং রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন, মডিফায়াবল রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিমা, স্মোকিং, এগুলো কন্ট্রোল করতে হবে। আনহেলদি ডায়েট এবং ফিজিক্যাল এক্সরশন এগুলো কমাইতে হবে। এবং ফার্দার রিস্ক স্ট্র্যাটিফিকেশন এন্ড ইনভেস্টিগেশন। ফার্দার রিস্ক স্ট্র্যাটিফিকেশন আমরা গ্রেস প্রোটোকল দিয়ে করতে পারি। 140 এর উপরে যদি গ্রেস প্রোটোকলে থাকে তাহলে আমরা বলবো সরাসরি এনজিওগ্রাম করার জন্য, অথবা আমরা যদি ক্লিনিক্যালি দেখি পেশেন্টের চেস্ট পেইন আছে, ওয়ান মেডিকেল ম্যানেজমেন্ট, অথবা অ্যারিথমিয়া আছে, অথবা এলভি ডিসফাংশন আছে, তাহলে বলবো যে না আপনার ফার্দার ম্যানেজমেন্টের জন্য আপনি যান। আদারওয়াইজ যে সমস্ত পেশেন্ট মেডিকেল ম্যানেজমেন্টে ভালো আছে, এলভি ডিসফাংশন নাই, ইজেকশন ফ্র্যাকশন 45 এর উপরে, অথবা অ্যারিথমিয়া নাই, সেই পেশেন্টগুলোরে তুমি যদি এনজিওগ্রামে পাঠাও, এনজিওগ্রাম করার পরে রিং অথবা বাইপাস লাগাইলো খুব বেশি একটা লাভ হয় না, লাভ পায় না, কারণ মেডিকেল ম্যানেজমেন্ট ইজ এনাফ ইন দিস সিচুয়েশন। যে পরবর্তীতে চিকিৎসা কি কি দিবেন সেই ড্রাগের ভিতরে যে ড্রাগ কয়টা, অ্যান্টিপ্লেটিলেট ড্রাগ, অ্যাসপিরিন এন্ড ক্লোপিডোগ্রেল এখানে লিখে দিছে, কিন্তু ক্লোপিডোগ্রেল সবসময় যে দিবেন তা না, এটা একটু পুরানো বই সেই জন্য এরকম লেখা। মানে যদি প্রাইমারি পিসিআই করেন তাহলে প্যাসিগ্রেল বা টিকাগ্রেল দিতে পারবেন। বিটা ব্লকার, এসি ইনহিবিটর, এআরবি, স্ট্যাটিন, লাইফস্টাইল মডিফিকেশন, লিপিড লোয়ারিং ড্রাগ, তারপর সিজেশন অফ স্মোকিং, রেগুলার এক্সারসাইজ, রিহ্যাবিলিটেশন করতে পারবেন। তো আমার মনে হয় যে এখানে শেষ করা যায়। এরপরে ডিসক্রাইব দি চেস্ট পেইন এন্ড মায়োকার্ডিয়াল ইনফাকশন। বেশি নাই, মায়োকার্ডিয়াল ইনফাকশন মোটামুটি ভাবে আমরা ঢুকে গেছি এমআই এর ভিতরে। এটা করতে পারলে হয়তো আজকে এত বেশি পড়াইলে থাকবে না মাথার মধ্যে, এই জন্য আমরা শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাস, যদি আপনাদের সোমবার যদি কোনো না থাকে তাহলে আমি সোমবারও ক্লাস নিতে পারবো, দেখেন আপনারা কোন ভাবে কি করবেন। সোমবার এবং শেষ করে দেওয়া যায় শুক্রবার, 2 দিন যদি নেওয়া যায় তাহলে কোশ্চেন গুলো খুব তাড়াতাড়ি সলভ করা যাবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।